ও, মেয়েটার কি থুতনিতে তিল ছিল? ভাইয়া, যা সুন্দর লাগতেছিল, আমি এরকম আর আগে কখনো দেখি নাই কোনো দিন। কিন্তু আপনি জানলেন কেমনে? তোমার এই দুল আমাকে দাও, আর নাও 100 টাকা। মেয়েটা দাঁত কেলিয়ে 100 টাকার নোট নিয়ে দুলটা খুলে শান্তকে দিয়ে চলে গেল। শান্ত দুলটার দিকে তাকিয়ে বসে আছে। 20 টাকার জন্য মানুষ তার দুল বিক্রি করে, তাও যার কাছে একটাই দুল আছে। এই মেয়েটার সাথে অনেক অনেক রহস্য জড়িয়ে আছে। শান্ত দুলটা দেখে আলমারিতে তুলে রাখলো। আহানা বাসায় ফিরে কানের থেকে দুলটা খুলল। কান খালি, গলা খালি, হাতও খালি। কাল জামার সাথে কিছু পরা হবে না, কিরকম লাগবে? আগেতে গলায় একটা রূপালী হার ছিল ইমিটেশনের, সেটাও 30 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছিলাম। সেই টাকা দিয়ে পেঁয়াজ কিনেছিলাম। আর আজ দুল, আর কিছুই নাই যে বিক্রি করব। পেঁয়াজ একটা কেটে মরিচ নিয়ে ভাতে পানি ঢেলে বাটিটা নিয়ে বসে আছে আহানা। আজ কেন জানি খেতে মন চাচ্ছে না। রোজ রোজ একই খাবার, অবশ্য কাল ভালো খাবার পাবো। আহানা একটু পড়ে নিয়ে ঘুমিয়ে পড়লো। আবার ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো মিষ্টিদের বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। এত দূর, বাসাটা কমপক্ষে 50 টাকার ভাড়া হবে। এত দূর কি আর হাঁটা যায়? লিফটে উঠে দোয়া দুরুদ পড়লো যাতে শান্তর মুখ দেখতে না হয়। 5 তলায় এসে গুটি গুটি পায়ে এগিয়ে দেখলো শান্তর ফ্ল্যাটের দরজাটা অফ। খুশিতে মিষ্টিদের বাসায় গিয়ে দরজা নক করলো সে। ওদের বুয়া এসে দরজা খুললো। মিষ্টিকে পড়ানো শেষে বাসা থেকে বেরিয়ে আহানা উপরের দিকে তাকালো। শান্তর রুমের বারান্দার দিকে। বারান্দায় একটাকে দুইটা ফুলের টব ঝুলছে, আর কিছু দেখা যায় না। অনেক উপরে তো, তাই। আহানা হেসে হেসে হাঁটা ধরলো। আজ আর ওই বেয়াদবটার সাথে দেখা হবে না সারাদিন। বাসায় এসে আহানা বই নিয়ে বসলো। বই পড়া শেষ করে 10টায় উঠে রেডি হতে গেল। জামাটা পরে আহানার মনের ভেতরটা কেমন করছে, নিজেকে কেমন লাগছে তা জানার জন্য মনে নিজেকে দেখে মুখটা কালো করে ফেললো। গলায় কিছু নেই, হাতেও নেই, আর কান তো। ওড়নাটা পরে একটা পার্স নিয়ে বের হলো আহানা। ভার্সিটির সামনে এসে রূপার জন্য অপেক্ষা করতেছে সে। রূপা 5 মিনিটে এসে পড়লো। সেও রেডি হয়ে এসেছে, কমলা রঙের জামা পরে। কিরে, তোর গলায় কানে কিছু দেখি নেই, হাতেও তো নেই। বাদ দে, এসব পড়তে ভালো লাগে না আমার। তাই বলে অকেশনেও পড়বি না? তো কি হয়েছে, চল তো, দেরি হয়ে যাবে। দুজনেই মীরাদের বাসায় আসলো। একতলা বাড়ি, পাশে একটা পুকুর, আশেপাশেও বাড়ি আছে, কিছু টিনের কিছু ইটের। আহানা আর রূপা ভেতরে ঢুকতেই মানুষের ঠেলাঠেলিতে ওদের দুজনার দম বন্ধ হওয়ার উপক্রম। বাসাটার পিছনের একটা উঠান। সবাই বাসার ঠেলাঠেলি সহ্য করতে না পেরে উঠানটায় গিয়ে দাঁড়িয়েছে। রূপা গাল ভেটকি একটা কাছের দিকে তাকিয়ে আছে। পুরা গ্রাম মনে হয়, তাই না? তাও তো কি শান্তি এখানে, শহরের কোনো ছাপ নেই। আমার তো বেশ লাগতেছে। মীরাকে একটা রুমে পার্লারের লোক সাজাচ্ছে। আহানার গলা শুকিয়ে গেছে। বাসার ভেতরে এসে ডাইনিং টেবিলতে পানি নিতে গিয়ে চমকে গেল শান্তকে দেখে। সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে বিরক্তি নিয়ে। আহানা চোখ বড় করে ভাবতে লাগলো, ও এখানে কি করে? পাশেই এলিনা বসে আছে, পায়ের ওপর পা তুলে ফোন দেখছে, কারোর দিকে তাকাচ্ছে না সে। আহানা পানি খেয়ে এক দৌড়ে পালালো। বর এসেছে বলে সবাই চিৎকার দিচ্ছে। আহানা আর রূপা উকি দিয়ে বরকে দেখতে গেছে। শান্ত স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে। এত বোরিং লাগছে আজ, উফ। এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর চোখে পড়ে গেল আহানা। আহানা রূপার একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। শান্ত আহানাকে দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল। যা ভেবেছিল তাই। আহানার কান খালি, ওটা আহানারই দুল তাহলে। খুব জোরে গান বাজছে। আহানা রূপার সাথে এক কোণে বসে আছে চুপচাপ। মনে হয় এখানে ওদের কেউ চেনে না, সব মীরার রিলেটিভ। একটা মেয়ে ট্রেতে করে পিঠা শরবত দিয়ে গেল রূপা আর আহানার সামনে। আহানা হাতে নিয়ে দেখতে লাগলো, এটা একটা পিঠা। কি পিঠা? পিঠা জিনিস সম্পর্কে ওর ধারণা কম। সারা জীবন ভাত, পেঁয়াজ, আলু আর কিছু তরকারি ছাড়াও যে কিছু খাবার থাকতে পারে তা আহানার অজানা। তো পিঠা দেখে এমন অবাক হওয়ারই কথা। কিরে, এমন করে চেয়ে আছিস কেন? এটা ডিমের পিঠা। ও, আহানা মুখে দিয়ে বেশ মজা পেল। এরকম পিঠা থাকলে তো বাসায় আর বিস্কিট খেতে হয় না তার। শোন, আমার না এখন কিছু খেতে মন চাচ্ছে না। আমি 5টা পিঠে ব্যাগে করে নিয়ে যাই। ও মা, তোর খিদা নাই কেন? আচ্ছা নে। আহানা তার ব্যাগে 5টা পিঠা নিয়ে নিল। খুশি লাগতেছে। কাল সকালে ভাত খাবো না, পিঠা খেয়ে ভার্সিটিতে যাব, ভাত বেঁচে যাবে। বউকে সাজানো হচ্ছে। রূপা আর আহানা বসে বসে সেটা দেখছে। না, আসলে এমনিতেই ভালো লাগে না। মীরার খোপায় 4টা গোলাপ ফুল লাগতো, আছে 2টা।
মীরাদের বাসা এমন একটা জায়গায় যেখান থেকে মেন রোড অনেক দূরে। এখন ফুলের জন্য কাকে পাঠাবে সেটা নিয়ে গোলমাল শুরু হয়ে গেছে। আহানার মনে পড়লো রিক্সা দিয়ে আসার সময় তারা একটা গোলাপ গ্রাম দেখেছিল। বেশি দূরে না সেটা। মীরার যত কাজিন ভাই ছিল তারা নানা কাজে বিজি। একজন তো বলেই দিল কি দরকার ফুল দিয়ে এত সংসেজে লাভ কি, ফুল দিলেও বিয়ে হবে না দিলেও হবে। এদিকে স্টেজ সাজানো হয়েছে রজনীগন্ধা আর গাঁদা দিয়ে। গোলাপ দিয়ে সাজালে সেখান থেকে আনা যেত। শেষে আহানা রূপা ঠিক করলো ওই গোলাপ গ্রামে যাবে, কারণ মীরা ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার কথা হলো তার বিয়ে পারফেক্টলি এন্ড হবে। কোনো কমতি যদি তার বিয়েতে হয়ে যায় তা সারা জীবন মনে রেখে ফুপিয়ে কাঁদবে। এটা সে কিছুতেই সহ্য করতে পারবে না। আহানা আর রূপা রওনা হলো, হাঁটতেছে চিকন একটা রোড দিয়ে। দুপাশে ক্ষেত, ধানের ক্ষেত। হঠাৎ সামনে নওশাদ এসে দাঁড়ালো। আহানা চমকে তাকিয়ে আছে, কারণ নওশাদ এখানে কেন সেটাই ভাবছে সে। ওদিকে রূপা মুচকি মুচকি হাসছে। ও আচ্ছা, তার মানে শয়তান শান্ত চেলা নওশাদ হলো রূপার বব। এইবার বুঝলাম আমি। নওশাদ আহানাকে বলল দাঁড়াতে, ওরা একটু ঘুরে আসবে বাম পাশে নির্জন রোডটা থেকে। রূপা আহানার হাতে গোলাপ কেনার টাকা দিয়ে চলে গেল। আহানা ঠিক আছে বলে দাঁড়িয়ে আছে। পরে দেখলো আর কয়েক পা হাঁটলেই গোলাপ গ্রাম। দূর থেকে লাল রং চোখে আসছে। আহানা হেঁটে সেখানে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর নজর পড়লো শান্ত আর এলিনাকে। এলিনা একটা ছোট বাচ্চা মেয়েকে দিয়ে পিক তুলাচ্ছে, আর শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ গাছ দেখছে। আহানা চুপচাপ ভেতরে ঢুকে ক্ষেতের মালিককে টাকা দিয়ে দুটো ফুল নিল। উনি আরেকটা ফ্রি দিয়ে দিলেন। আহানা খুশি হয়ে সেটা কানে গুঁজে নিল। পেছন থেকে শান্ত বলে উঠল, তোমার কানের দুল কই? আহানা চোখ বড় করে পেছনে তাকালো। আমার কানের দুলের পিছনে লাগছেন কেন? বলছি না হারিয়ে গেছে। তো বাসায় আর কানের দুল নেই? আপনার কি? আমার ইচ্ছা, আমি কানে কিচ্ছু লাগাবো না। তাহলে ফুল লাগালে কেন? আহানা রেগে আর কিছু না বলেই হাঁটা ধরল। ক্ষেতের মাঝখান দিয়ে সরু উঁচু পথ, সেটাতে আহানা হেঁটে চলে যাচ্ছে। রেগে শান্তকে বকছে সে। হঠাৎ পড়ে যাওয়া ধরতেই শান্ত হাত ধরে ফেলল ওর। আপনি কি আমাকে ফলো করতেছিলেন? শোনো, এটা তোমার বাপের রাস্তা না। আমি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে হাঁটবো। তোমার কি? আর তোমাকে সেভ করা এই কথা বলতেছ? ফাইন। শান্ত আহানার হাত ছেড়ে দিল। আহানার সাথে সাথে দুম করে পড়ে গেল নিচে। এই জায়গা তোমার জন্য ঠিক আছে একদম। শান্ত ভেঙচি দিয়ে চলে গেল। আহানা হাত পা মুছে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। বেয়াদব কোথাকার, অসভ্য। শান্ত আগে আগে হেঁটে যাচ্ছে সরু পথটা ধরে। আহানা আস্তে আস্তে পিছন পিছন আসতেছে। শান্ত পিছন ফিরে আহানার দিকে তাকালো। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে গেল। শান্ত দাঁড়িয়ে পড়ে হাতের কবজি কসলানো শুরু করে দিয়েছে। আমি ভয় পাই নাকি? আহানা গোলাপে এক চাপ দিল রাগে। হাতে যে কাঁটাযুক্ত গোলাপ আছে তা সে জানতো না। চাপ দেওয়ার ফলে হাতে কাঁটা ঢুকে গেল পুরোটা। উফ! হাতের দিকে তাকিয়ে আহানার কলিজা মনে হয় বেরিয়ে যাবে। এত বড় কাঁটা ঢুকে গেছে, তার উপর শান্ত কবজি কসলাচ্ছে। আহানা কাঁটা সমেত হাতটা লুকিয়ে হাঁটা ধরলো আবার। শান্তর পাশ দিয়ে চলে যাচ্ছে আহানা। দাঁড়াও। কি? কিছু না, যাও। আপনি একটা। আহানা হাঁটতে হাঁটতে হাত থেকে কাঁটা ধরে টান দিয়ে খুলে ফেললো। ইস, আমি এখন খাবার খাবো কি করে? ডান হাতে কাঁটাটা ঢুকতে হলো। 2-3 বছর পর ভালো খাবার খাবো, আর সেই দিনই হাতে কাঁটা ঢুকতে হলো। ফুটা কপাল আমার। সব হয়েছে এই বেয়াদবটার জন্য। আহানা একটু হাঁটতেই সামনে রূপা আর নওশাদের সাথে দেখা হয়ে গেল তার। নওশাদ শান্তর কাছে চলে গেছে। রূপা আর আহানা হেঁটে বাসার দিকে ফিরে গেল। তারপর সেই ফুল মীরাকে পরিয়ে দিল। বিয়ে পড়ানো শেষ। আহানা খাবারের দিকে তাকিয়ে বসে আছে। শেষে বাবুর্চিকে বলে একটা চামচ দিয়ে যা পেরেছে খেয়েছে, তবে তেমনটা খেতে পারেনি। আহানার রূপা বিকালের দিকে রিক্সা ধরে বাসায় ফিরে আসলো। আহানার আগে আর শান্তর মুখোমুখি হয়নি। বাসায় এসে কোনো কাজই করতে পারছে না। হাতের ব্যথার জন্য টনটন করছে কেমন যেন। উফ, কি যন্ত্রণা। পরের দিন সকালে উঠে আহানা রেডি হতে যাবে, তখনই মিষ্টির মায়ের ফোন আসলো। তিনি বললেন কাল মিষ্টি তার নানুর বাসায় গিয়েছিল, আসে নাই, তাই আজকে পড়াতে হবে না। আহানা ঠিক আছে বলে ফোন রেখে দিল। আবার গিয়ে একটু শুতেই ঘুমিয়ে পড়ল সে। কিরে ভাই, তুই এমন উদাস হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না, কিছু না। রূপা বলল আজ আহান আসেন ইউনিভার্সিটিতে। আমি আর এক কথা জিজ্ঞেস করছি তোকে নওশাদ। না, ভাবলাম হয়তো ওকে তুই মিস করতেছিস। না, আমি ওকে মিস কেন করবো? ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। ইস রে, দুপুর 1টা বেজে গেল। আমি এতক্ষণ ঘুমালাম, ভার্সিটিতেও যেতে পারিনি। ধুর। আহানা তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। টিউশনি করাতেও যেতে হবে। হেঁটে যাচ্ছে আহানা। ভার্সিটির পিছনের রোড দিয়ে যাওয়া সহজ বলে আগে ভার্সিটিতে আসলো আহানা। এখন তো 2টা বাজে মনে হয়। 3টা বাজতে 1 ঘন্টা বাকি।
আহানা ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে একবার তাকালো রূপা আছে কিনা দেখার জন্যে। না, দেখা তো যাচ্ছে না। আহানা টিউশনের দিকে গেল। কিছু দূর যেতেই শান্তর মুখোমুখি হলো সে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আজ ভার্সিটি আসলে না কেন? আপনার কি তাতে? আহানা চলে যেতে নিতেই শান্ত ওর হাত মুঠো করে ধরে টান দিল। কি? হাত ছাড়ুন, এটা কোন ধরনের বেয়াদবি? কথায় কথায় আমার হাত ধরেন কেন? শান্ত আহানার হাত টেনে ধরে ওকে কাছে নিয়ে আসলো। আহানা এদিক ওদিক তাকিয়ে বলল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। এমন করতেছেন কেন? শান্ত তার আরেক হাত উঁচু করে ধরলো আহানার সামনে। তার হাতে কানের দুলগুলো যেগুলো আহানা বিক্রি করে দিয়েছিল। আহানা অবাক চোখে কানের দুলের দিকে তাকিয়ে আছে। ওই দুলটা তোমার না? আমার তো আপনি পেলেন কই? নিবে নাকি? আহানা হাত বাড়িয়ে ধরতে যেতেই শান্ত তার হাতটা সরিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। কি হলো, দিন আমার তো। 20 টাকা দিতে হবে, তাহলে দিব। আহানা কাপা কাপা গলায় বলল, এরকম করেন কেন? আমার দুল আমাকে দিন। কেন? তুমি তো হারিয়ে ফেলেছিলে। আমি যখন পেয়েছি তখন এটা নেওয়ার সময় তোমার উচিত আমাকে টাকা দেওয়া, হাদিয়া হিসেবে। আহানার চোখে পানি এসে গেল। শান্তর হাতটা ছাড়ানোর জন্য হাত মুচড়াতে লাগলো সে। থাক, আপনি রেখে দিন, লাগবে না আমার। আহানা তার হাতটা ছাড়িয়ে পিছিয়ে গেল। তারপর চলে যেতে নিতেই শান্ত বলে উঠল, 20 টাকা নেই তোমার কাছে তোমার হারিয়ে যাওয়া দুল কেনার জন্য? না থাক, লাগবে না আমার। কথাটা বলে আহানা হেঁটে চলে গেল। শান্ত দুলটা মুঠো করে ধরে দাঁড়িয়ে আছে সেখানে। আহানা ভাবছে, শান্ত পেলো কই আমার দুলটা? ওটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম। আহানা বাসায় ফিরে বোঝার চেষ্টা করেই যাচ্ছে শান্ত দুলটা পেল কই। ঘর ঝাড়ু দিতেছে সে, হঠাৎ একটা পোকা দেখলো। সে সম্ভবত চেলা হবে। আহানা ভয়ে পিছনে গিয়ে ধুম করে দরজার সাথে একটা বাড়ি খেলো কপালে। উফ, পোকায় কামড় খাওয়া ভালো ছিল। কে জানতো এই পোকার ভয়ে মাথায় ব্যথা পাবো আমি। মাথা ঘষতে ঘষতে বিছানার উপর পা তুলে বসে পড়ল আহানা। ভয় করছে। এসব পোকা অনেক ভয় পায় সে। তার উপর বাসায় একা একা কি করবে এখন? না খেয়ে ঘুমিয়ে পড়ল সে ভয় আর বিছানা থেকে নামেনি সে। মিষ্টির আম্মু বলেছে এখনো নানুর বাসা থেকে আসেনিও। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে এসে ব্যস্ত সময় কাটছে আহানার। রূপা একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিয়েছে, কাল রাতে করতে পারেনি। আহানা সেটাই করছে। চল, কাজ শেষে এবার ক্যাম্পাসে ঘুরবো। 1 মিনিট, তোর কপালে এটা কিসের দাগ? লাল লাল? না কিছু না, রং লেগেছে মনে হয়। ও, চল যাই। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের দিকে। তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি আমি। থ্যাংক ইউ বনু। ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও ক্লাসে ফিরে আসলো দুজনে। ক্যাম্পাসে আজ শান্তকে আহানা দেখেনি একবারও। শোন, তোর জামাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি। দাঁড়া, প্যাকেটটা আমার ব্যাগেই। আহানা তার ব্যাগ থেকে জামার প্যাকেটটা টান দিতেই ব্যাগ থেকে বেরিয়ে ফ্লোরে তার কানের দুলজোড়া পড়ে গেল। আরে আহানা, তোর কানের দুল দেখছিস? হারাইনি এটা, তোর ব্যাগের ভেতরেই ছিল এটা। কিন্তু এটা তো। আহানা ভাবছে শান্ত তো ওকে এটা দেয়নি, তাহলে এটা তার ব্যাগে আসলো কি করে? আহানা ভাবতেছে ব্যাপারটা। ধুর, কি এমন ভাবিস তুই? দে, আমি পরিয়ে দিই। রূপা দুলগুলো নিয়ে আহানার কানে পরিয়ে দিল। দেখ কেমন চকচক করতেছে তোর কানে। তোর কান খালি মানায় না একদম। ভার্সিটি থেকে বের হওয়ার সময় শান্ত আহানাকে দেখে মুচকি হাসলো ওর কানে দুলটা দেখে। তারপর আবার আরেক দিকে মন দিল। আহানা শান্তর দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে টিউশনের দিকে। গুনি গুনি কদম ফেলছে আহানা। প্রতি 23 কদম হাঁটার পর শান্ত সামনে এসে দাঁড়ায়। 21, 22, 23। সামনে শান্ত দাঁড়িয়ে আছে, তবে চোখ আহানার দিকে থাকলেও মন ফোনে। কার সাথে যেন কথা বলছে সে। বাবা, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি। ওকে, ডান। আহানা রোবটের মতো দাঁড়িয়ে আছে শান্তর দিকে তাকিয়ে। শান্ত আহানাকে পেরিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে পিছিয়ে আবার আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আহানা মাত্রই হাত ছাড়ছিল, শান্তকে দেখে আবারও দম বন্ধ হয়ে গেল তার। শান্ত আহানার কানের দিকে তাকিয়ে তারপর কপালের দিকে তাকালো। কি? তোমার কপালে কি হয়েছে? রং লেগেছে। সবাইকে ধোকা দাও, আমাকে দিতে আসে না। আমি তো তুলসী পাতা না, দুনিয়ার সব প্যাচ বুঝে। শান্ত হাত উঠিয়ে আহানার কপালে চাপ দিয়ে দিল। ওহ, কি রঙে ব্যথা লাগে? আপনি একটা বেয়াদব, জঘন্যতম বেয়াদব। আহানা রেগে হন্ড নিয়ে চলে গেল। শান্ত হাসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, কে রাখলো দুলটা? শান্ত? কিন্তু ও যদি ক্লাসরুমে ঢুকতো, কেউ না তো কেউ দেখে ফেলতো।
তখন সারা ভার্সিটি হতো ব্যাপারটা। নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে আমার ব্যাগে রেখেছে। এত ঢং না করে তখন দিয়ে দিলেই ঝামেলা চুকে যেত। তুমি হয়তো ভাবছো তখন কেন দিই নাই। এর কারণ হলো আমি রহস্য একটার উত্তর বের করার জন্য আমি তোমার থেকে 20 টাকা চেয়েছি। তুমি বললে 20 টাকা দিবে না। দুল আমার কাছেই থাক, এর মানে তোমার হাতে টাকা নেই। এবার তোমার বাসা পর্যন্ত আমি পৌঁছে যাব। রহস্য ভেদ করতে বেশ লাগে। আহানা খাটে বসে কানের দুলগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে। বিক্রি করা জিনিস আবার ফেরত এসে গেল, লাভ কি? আমার চাল দরকার হলে আবার বিক্রি করে দেব আমি। শান্ত একটা বল পয়েন্ট নিয়ে বসে আছে। এই মেয়েটার বাবা কি চাকরি করে না? মেয়ের একটা কানের দুল কেনার সামর্থ্য তার নেই। মেয়েকে এতগুলো টিউশন করে টাকা ইনকাম করতে হয়। ধুর, আমিও না কার জন্য এত ভাবছে, যে কিনা আমাকে চড় মেরেছিল। উফ, শান্ত, এসব ভাবা বাদ দে। আহানা দাঁতকে লিয়ে বসে আছে। পিওর মায়ের একটা রেসিপি আজ সে ফলো করেছে। কাঁচামরিচ বেটে পেঁয়াজ দিয়ে মেখে ভাজবে, তারপর সেটা 2 দিন ধরে খাবে। এটা ভেবে তার মন আজ খুশি আলমারি হয়ে আছে। পেঁয়াজকে কেটে কুচি কুচি করে কাঁচামরিচ বেটে সেটার সাথে মিশিয়ে বসে রইল। পিওর মাকে দেখেছিল, সাথে রসুনও দিচ্ছিল। এখন আহানা রসুন পাবে কই? আহানা সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে খাটের নিচ থেকে রসুনের একটা কোয়া পেয়ে লাফাতে লাফাতে রান্নাঘরে গিয়ে সেটা কুচি কুচি করে কাটলো, তারপর মেখে নিল। পিওর মা তো তেল দিয়ে ভেজেছিল, আমি তেল দিয়ে ভাজবো? না না, তেল শেষ দেওয়া ঠিক না। আচ্ছা, একটুখানি তেল দিই। তেল দিয়ে না ভাজলে গন্ধ আসবে, ঝাঁঝও আসবে, পরে পানি খেয়ে পেট পোড়াতে হবে। তেল একটু দিয়ে ভেজে 2 ভাগ করে নিল। সে 1 ভাগ কালকের জন্য রেখে বাকিটা নিয়ে বসলো। খেতে ঝাল, তবে বেশ লেগেছে। রোজ রোজ একই খাবারের চেয়ে এটা বেটার। পরের দিন আবার ভোরে রেডি হয়ে ছুটলো আহানা। গন্তব্য মিষ্টিদের বাসা। ওদের বাসায় এসে লিফটে উঠে ভাবতে লাগলো ওই বাদরটার সাথে যেন দেখা না হয়। লিফট থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে এগুনের জন্য 1 পা রাখতেই শান্ত সামনে এসে পড়ল, পরনে জগিং স্যুট। শান্ত আহানাকে না চেনার ভান করে চলে গেল। ও মা, এই ছেলেটার মাঝে মাঝে কি হয় কে জানে। আহানা ভ্রুকুচকে তাকিয়ে শান্তর চলে যাওয়া দেখছে। মিস, জানো শান্ত ভাইয়া অনেক দুঃখ যে কয়দিন বাদে মন খারাপ করে থাকে। কাল বিকেলে আমি যখন মাম্মির ছাদে গেছিলাম গাছে পানি দেওয়ার জন্য, তখন দেখলাম মন খারাপ করে দোলনায় বসে আছে। কেন? জানি না তো, আমি অনেক জিজ্ঞেস করেছি, বলেন না আমাকে। ও। পর্ব 13। আহানা মিষ্টিকে পড়িয়ে বাসায় ফেরার সময় তার চোখে পড়ল 10 তলা বিল্ডিংটার একটু দূরে কচু গাছের ক্ষেত। আহানা কচু গাছ অনেক খুঁজে এখন পেয়েছে। কচু গাছের পাতা সিদ্ধ করে মশলা দিয়ে রাখলে খুব ভালো লাগে এবং এটা অনেক উপকারী, বিশেষত চোখের জন্য। আহানা চুপি চুপি গিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগলো। অনেকগুলো পাতা নিয়ে রোডে এনে রাখলো। আরও 2-3টা নিলে বেশ হতো, 2 দিনের জন্য রান্না করতে পারতো। আহানা আবারও ভিতরে গিয়ে পাতায় হাত দিতে গিয়ে পায়ের দিকে নজরে গেল তার। ইয়া বড় বড় 2টো চোখ আরামসে নিশ্চুপভাবে তার রক্ত চুষে যাচ্ছে, যা এতক্ষণ সে টেরই পায়নি। চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল আহানা। কি করবে, কোথায় যাবে বুঝতেছে না। চোখ বন্ধ করে বসে আছে। সকাল 7টায় তো ঢাকার আভিজাত এলাকায় মানুষদের রাস্তায় চোখেই পড়ে না, আর সেই অভিজাত এলাকায় সে চিৎকার করেও মানুষ পাবে না। শান্ত কানে ইয়ারফোন দিয়ে জগিং করতে করতে যাচ্ছে রোড দিয়ে। গানের তালে তালে মাথা হেলিয়ে দুলিয়ে কচু ক্ষেতের দিকে একবার তাকিয়ে আবার আরেক দিকে তাকিয়ে থেমে গেল। 1 মিনিট, কাকে দেখলাম? শান্ত আবারও তাকালো সেদিকে। আহানা চোখ বন্ধ করে ক্ষেতের মাঝখানে বসে আছে। ভয়ে বিড়বিড় করে কী সব বলছে মনে হচ্ছে। কানের থেকে ইয়ারফোনটা খুলতে খুলতে শান্ত সেদিকে এগিয়ে গেল। এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এরকম জঙ্গলের ভিতরে গিয়ে মাটিতে বসে কি করছো? প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? আশেপাশে কোনো গুন্ডাপান্ডা তো দেখছি না। আরে আমার পা। শান্ত এগিয়ে এসে তাকিয়ে দেখলো আহানার পায়ের পাতাতে একটা জোক, আর একটা পায়ের টাকনোর উপরে বড় বড়। এগুলোকে সরান না প্লিজ। তুমি এখানে আসতে গেছো কেন? আর মাঝখানে বা কেন আসলা? আহানা জবাব না দিয়েই পড়ে যাচ্ছে। লা ইল্লাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হাত দিয়ে জোক সরাতে যেতে আহানা চিৎকার দিয়ে বলল, এই কি করতেছেন? হাত দিয়ে ধরতেছেন কেন আপনি? হাত দিয়ে ধরে সরাতে ইজি হবে, বুঝছো? শান্ত হাত লাগাতে আহানা ভয়ে শান্তর টি শার্ট টেনে ধরল। ওই দেখো, তোমার ঘাড়ে একটা। আহানা আর থাকতে পারবে না। শান্তর মুখে কথা শুনে এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে বসে পড়ল ভয়ে। প্লিজ ঘাট থেকে সরান। শান্ত হেসে দিয়ে আহানার পায়ের জোক 2টা সরিয়ে ফেলল।
কই ঘাড়িটা সরিয়েছেন? আহানা চোখ বন্ধ। শান্ত বলল, সরিয়েছে। আহানা এবার হাঁপ ছেড়ে বাঁচল। উফ, পা কি জ্বালা করছে। উঠে দাঁড়াতেই শান্ত 100টা প্রশ্ন করে বসলো। এখানে কেন এসেছে আহানা? কিসের জন্য এসেছে? কচু পাতা নিতে এসেছিলাম আমি। তোমার কি এখন চড়ুই ভাতি খেলার বয়স? ছোটবেলায় আমি কচু পাতা দিয়ে শাক রান্না করে আমার পাতানো বউকে খাওয়াতাম। কাছে কাছে সে খেয়েও নিত, এতটাই বড় ছিল। পাতা নেবো? ছোটবেলায় সবার এমন পাতানো বউ থাকে, তোমার পাতানো বর নাই? না। ও, তাহলে তোমাকে বুঝিয়ে লাভ নেই। এই পাতা দিয়ে কি করবা সেটা বলো। কি করবো? আর রান্না করব। হোয়াট? রান্না? তোমার মাথা ঠিক আছে? এই বয়সে কচু পাতা রেঁধে চড়ুই ভাতি খেলবে তুমি? না দূর, বলতে তো দেবেন। আর এমন ভাব করেন কেন? জীবনে কচু পাতা রান্না করা খাননি? না, জীবনেই প্রথম শুনলাম কচু পাতা রেঁধেও খাওয়া যায়। ও মাই গড! এটা সিদ্ধ করে মশলা দিয়ে ভাজি করলে অনেক মজা। শান্ত নিচে তাকিয়ে দেখলো আহানার পায়ে আরেকটা যোগ। শান্ত চাহনি দেখে আহানাও তার পায়ের দিকে তাকালো। আহানা যোগ দেখে আবারও চিৎকার করে শান্তর হাত চেপে ধরল। প্লিজ এটাকে সরান প্লিজ। এক শর্তে। কি শর্ত? তুমি যে ডিশ রান্না করবা আমার জন্য আনতে হবে। আচ্ছা আনবো, সরান প্লিজ প্লিজ। আমার হাত না ছাড়লে সরবা কি করে? আহানার এবার হুঁশ আসলো। সে শান্তর হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। তাড়াতাড়ি ছেড়ে দিল ওর হাত। শান্ত ঝুঁকে ওই যোগটাও সরিয়ে ফেলে দিল। আহানার না দাঁড়িয়ে রোডের দিকে দৌড় মারল। এখানে থাকা আর পসিবল না। বাপরে বাপ, চোখ 100টা ধরছে আমাকে। মনে থাকবে তো শর্তের কথা? আহানা কচু পাতা যেগুলো তুলেছিল সেগুলো হাতে নিতে নিতে বলল, ঠিক আছে আনবো। বাসায় ফিরে কচু পাতাগুলো কাটতে বসে পড়ল। সে ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ করে রেখে দিল। ভার্সিটি থেকে এসে রাঁধবে। সেদিনের পিঠা 2টা ছিল, সেগুলো খেয়ে বের হলো বাসা থেকে। তখন সকাল 10:14 বাজে। আহানা রূপাকে নিয়ে ক্যাম্পাসে বসে এদিক ওদিক তাকাচ্ছে। শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। আমাকে খুঁজতেছ? আহানা চোখ বড় করে পাশে তাকিয়ে দেখলো শান্ত মুচকি এসে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। কথাটা আমাকে বললো নাকি ফোনে যার সাথে কথা বলতেছে তাকে বললো? আজব লোক, কখন কি করে বুঝি না আমি। আজ শান্ত একটা কাজে চলে গেছে, তাই আর আহানাকে টিউশনি যাওয়ার পথে ডিস্টার্ব করতে আসেনি। আহানা তো ভয়ে ভয়ে রোড পেরিয়ে চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। আল্লাহ এই বাদরটাকে সুবুদ্ধি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আহানা বাসায় ফিরে এসে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিল। একটা ছোট বক্সে শান্তর জন্য আলাদা করে রেখে দিল। মিম আপু বাসায় আছে আজকে। তার ডিউটি শেষে আহানা ওনার থেকে গোটা জিরা 1 চামচ নিয়ে ভেজে কচু পাতার উপর ছিটিয়ে দিল। এতে করে স্বাদ 1000 গুণ বেড়ে যায়। যাক, হয়ে গেছে, কাল সকালে যাওয়ার সময় নিয়ে যাবে। পরের দিন ভোরে আহানা বের হলো বক্সটা ব্যাগে নিয়ে। সোজা গিয়ে শান্তর বাসায় দরজায় নক করলো। মনে হয় শান্ত ওর জন্যে অপেক্ষা করছিল। নক করার 10 সেকেন্ডের মধ্যেই শান্ত এসে দরজা খুলল। নিন আপনার খাবার। শান্ত বক্সটা খুলে দেখলো শুধু কচু পাতার আইটেমটার সাথে আর কিছু নেই। এ কে? শুধু এটা? এটা যেটা দিয়ে খাবো সেটা আরো নেই? মানে আপনি তো বলছেন এটা খাবেন, আবার সাথে অন্য কিছু আনতে হবে, সেটা তো বলেন নাই। এটা কি দিয়ে খায়? গরম ভাত। গত 9টা বাজে ছাড়া আসবে না, ততক্ষণ ওয়েট করার ধৈর্য আমার নেই। এক কাজ করো, তুমি ভাত রেঁধে দাও। কি? আমি? আপনার মাথা ঠিক আছে? কেন, কি সমস্যা? আপনার মাকে বলেন। মা এখানে থাকলে তো আর তোমাকে বলতাম না। তার মানে আপনি বাসায় একা? আমি একা একটা ছেলের বাসায় যাব না। আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? খেতেও তো পারেন। উফ, তাহলে বোন থাকলে বোনকে বলেন। শোনো, আমার বাসায় আমি, নওশাদ, সূর্য আর রিয়াজ থাকি। কি? আমি যেখানে এতগুলো ছেলে আছে সেখানে যাব? ইম্পসিবল। মিষ্টি? কি শান্তু? মিষ্টির মা বললেন, কি হয়েছে শান্ত? আন্টি, মিষ্টি আজ আনার কাছে আমার বাসায় পড়লে কোনো সমস্যা আছে? আসলে আমার আনার সাথে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার আছে, নোট করে দিতে হবে। ওকে, কোনো সমস্যা নেই। যাও মিষ্টি, বই খাতা নিয়ে শান্ত ভাইয়ের বাসায় যাও। আহানা ভ্রুকুচকে তাকিয়ে আছে। মিথ্যুক কোথাকার। কি, মিষ্টি থাকলে তো আর আমি আর তুমি একা না, তাই না? আহানা মুখ বাঁকিয়ে মিষ্টিকে নিয়ে বাসার ভেতর ঢুকলো। কি সুন্দর বাসা, আল্লাহ গো। মিষ্টি সোফায় গিয়ে বসে পড়লো খাতা কলম নিয়ে। আহানা ওকে একটা অঙ্ক করতে দিয়ে শান্তর দিকে তাকাতেই শান্ত বলল,
শোনো, আমাদের ফ্রিজে ফ্রাইড রাইস আছে, ওটা দিয়ে এই ডিশটা খাওয়া যাবে? কি বললেন? ফ্রাইড রাইস? সেটা কি? ভাজা ভাত? সেটা কেমনে খাই? কি, তুমি ফ্রাইড রাইস চেনো না? জীবনে খাওনি? না। পোলাও চেনো? হ্যাঁ চিনি তো, ওই দিন মীরার বিয়েতে খেয়েছি। এর আগে খাওনি? না। ও মাই গড। ওকে, ওয়েট। শান্ত ফ্রিজ থেকে ফ্রাইড রাইসের বাটিটা বের করে আহানাকে দেখালো। ও আচ্ছা, এগুলো হলো পোলাও ভাজা, তার সাথে সবজি। এটা বললেই হতো। আমাকে জানে তুমি উপকরণ শুনে খাবার চেনো, নাম শোনো নয়? না না, এটা দিয়ে কচু পাতা খাওয়া যাবে না, জীবনেও এমন নাম শুনি নাই। গরম ভাত দিয়ে খাওয়া যাবে। রাত্রে পারো তো? কেন পারবো না? আমাকে রান্নাঘর দেখিয়ে দিন। শান্ত রান্নাঘর দেখিয়ে দিল। আহানা ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। উমা, রান্নাঘর দেখি সোফার রুমের চাইতেও সুন্দর। প্লেট, বাটি, গ্লাস রাখার একটা ওয়াল কেবিনেট। আহানা হাঁ করে সেটাই দেখছে। তারপর পাতিল হাতে নিল চাল ধোয়ার জন্য। এই যে শুনুন। শান্তর বুকে ধুক করে উঠল। আহানার ডাক শুনে এগিয়ে এসে বলল, এই খবরদার, আমাকে এমন করে ডাকবা না একদম। আহানা বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার কেমন যেন লাগে, আর তুমি এমন ভাবে রাখছো যেন আমি তোমার বিয়ে করা বর। আজব তো, আমি এত সব ভেবে ডেকেছি নাকি? আর আপনি এত উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে থাকেন কেন? আমার ঠেকা পড়া নয় আপনাকে ভাত রেঁধে খাওয়ানোর। চাল কোথায় তা জানার জন্যই ডেকেছি। এই বালতির ভিতরে। আহানা বালতির দিকে তাকাতে ওর চোখ কপালে উঠে গেল। এত বড় বালতি ভরা চাল? তো আহানা চুপচাপ বালতি থেকে পাতিলে চাল নিল, তারপর ধুয়ে ভাত বসিয়ে দিল। এরপর এসে মিষ্টিকে পড়াতে বসে গেল। শান্ত একবার এক রুমে পায়চারি করছে। সোফার রুমের সামনে দুইটা রুম, একটাতে নওশাদ, সূর্য আর রিয়াজ থাকে, আরেকটায় শান্ত থাকে। মিষ্টি, তুমি কিছু খাবে? গোপাল জাম খাবো। তাহলে মিষ্টি মিষ্টিকে খাবে। হুম। শান্ত আহানার দিকে তাকাতেই আহানা বলল, ও কিছু খাবে না। তোমাকে জিজ্ঞেস করে নেই আমি। শান্ত মিষ্টি এনে দিল। মিষ্টি তার অঙ্ক করা শেষে করেই খাওয়া শুরু করে দিয়েছে। আহানা ভাত দেখতে রান্নাঘরে এসে এদিক ওদিক দেখছে। কি বিশাল রান্নাঘর, 20 জন লোক দাঁড়াতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। এই, আমাকে এক কাপ কফি বানিয়ে দাও। কফি বানাই কেমনে? জানো না? না। কি জানো? তোমার আম্মু তোমাকে রান্না বান্না শেখায়নি? শান্ত নিজে নিজে কফি বানালো। আহানার জন্য এক কাপ বানালো, কারণ আহানা মিষ্টিকে পড়ানোর সময় ঝিমাচ্ছিল। শান্ত দেখেছিল সেটা। মিষ্টির জন্য ভুলে কফি বানিয়ে ফেলছিলাম, বাট ও তো বাচ্চা মেয়ে, এসব খায় না, লাইকও করে না। বরং তুমি খাও এটা। আমি? না, তোমার ভূত। আহানা কফি এক চুমুক দিয়ে চোখ ঠোঁট বাঁকিয়ে বলল, ইস কি তিতা! আমাকে এসব কি খেতে দিছেন? এর চেয়ে তো রং চা ভালো। কফি তো এমনই হয়। না আমি খাবো না। এটাকে পানীয় আইটেম বানিয়েছে কি? কি দেখে বানিয়েছে কে জানে? ভাত রাধা হয়ে গেছে। আহানা একটা প্লেটে রান্না করা কচু পাতা নিয়ে ভাত বেড়ে ডাইনিংয়ে এনে রাখলো। শান্ত হাত ধুয়ে বসেছিল সেই কখন থেকে। আহানা প্লেট রাখতে মেখে এক লোকমা মুখে দিয়ে দিল সাথে সাথে। এটা তো খুব টেস্টি। আরে, এটা তো পাতা বাটা। পাতা বাটা? হ্যাঁ, আমার মা এই ডিশটা বানাতো কিছুদিন পর পর। আমি এটাকে পাতা বাটা বলতাম। একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ, সেম টু সেম। আমার মা এভাবে উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দিত। বানাতো মানে? এখন আর বানাই না? শান্তর মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। নিচের দিকে তাকিয়ে চুপচাপ খাবারটা শেষ করে উঠে চলে গেল হাত ধোয়ার জন্য। আহানা ঠায় দাঁড়িয়ে আছে। কি বললাম, এভাবে রিয়াক্ট করলেন কেন উনি? আহানা ভাবতে ভাবতে প্লেটটা নিয়ে ধুয়ে রেখে দিল। আচ্ছা আমি যাই। শান্ত তার রুমে বিছানায় আরেকদিকে মুখ করে বসে আছে, কথা বলার মুড নেই তার। আহানা কথাটা বলে চলে গেল মিষ্টিকে তাদের বাসায় দিয়ে এসে। আহানা বাসায় ফিরে দেখলো 9:20 বাজে। এত দেরি? তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আবারও ভার্সিটিতে যেতে হবে। আহানা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, হঠাৎ ফোন আসলো আকাশের মায়ের। উনি বললেন আজ আকাশকে 2 ঘন্টা বেশি পড়াতে কালোর পরীক্ষা। আহানা ভেবে বলল, কিন্তু আন্টি, তাহলে তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। পিউকেও তো আজ 3টা থেকে 5টা পর্যন্ত পড়াবো বলেছি আমি, কারণ পিউরও কাল পরীক্ষা। 5টা থেকে 6টা লেগে যাবে আকাশদের বাসায় হেঁটে যেতে যেতে। তারপর আকাশকে 6টা থেকে 2 ঘন্টা পড়ালে তো 8টা বেজে যাবে। আপনাদের বাসা তো দূরে। উনি বললেন, রিক্সা করে আসতে তো 30 মিনিট লাগে। উনি তো আর জানেন না আহানা হেঁটে ওনাদের বাসায় যায়। হেঁটে আসতে 50 মিনিট লাগে প্রায়।
আহানা হ্যাঁ বলে দিল, কারণ আকাশ সবসময় অঙ্কতে ফেল করে, ম্যাথ বলতে কাঁচা সে। কাল ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিলে হয়তো পাশ করতে পারবে। 8টার সময় তো সব অন্ধকার হয়ে যায়। হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু বাসায় ফিরবো কি করে যদি পথে বিপদ হয়? ভার্সিটিতে এসে ভেবে যাচ্ছে আহানা কি করে রাত করে বাসায় ফিরবে। যে গলি দিয়ে আসা লাগে সেটা নিতান্তই নির্জন এলাকা। ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। কি রে, কি এত ভাবিস? না কিছু না। আজ শান্ত ভার্সিটিতে আসে নাই মনে হয়। আমার কথা এত কষ্ট পেল। আমি কি এমন বললাম যে ভার্সিটিতেই আসলো না আজও? বাবা, আমি ব্যাংকের সব কাজ ফুলফিল করে দিয়েছে, আর টেনশন নিও না। ওকে ওকে, শোন, এবার ঈদে কিন্তু অবশ্যই আসবি আমার কাছে। আচ্ছা, আসবো। 20, 21, 22, 23। আহানা এদিক ওদিক তাকাচ্ছে, ওমা শান্ত নেই। হুর, আমিও না। প্রতিদিন একই ঘটনা ঘটবে তা তো নয়। আহানা 24তম কদম ফেলার আগেই সামনে শান্ত এসে দাঁড়ালো। পরনে কালো টি শার্ট, তার উপর হলুদ জ্যাকেট। ইয়া লম্বু। আহানা হা করে উপরে তাকিয়ে আছে শান্তর মুখের দিকে চেয়ে। শান্ত বাবাকে বাই বলে ফোনটা পকেটে ঢুকালো। আহানা কি বলবে বুঝতেছে না। পাশ দিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, দাঁড়াও। কি? থ্যাঙ্কস। কেন? আমাকে ওই পাতা পাতা রেঁধে খাওয়ানোর জন্য। ও সরি। সরি কেন? আমি আপনাকে তখন আপনার মা কচু পাতা রেঁধে খাওয়ায় না কেন সেটা বলে কষ্ট দিয়েছিলাম। ইটস ওকে, তুমি তো সবটা জানো না। যাই। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত ভার্সিটির দিকে গেল। তমালের সাথে কিছু কাজ আছে তার। 8টা বাজতে 10 মিনিট বাকি। আহানা বারবার ঘড়ি দেখছে। চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। জানালা দিয়ে আহানা বারবার একটুখানি আলো চোখে পড়ে কিনা তা দেখার চেষ্টা করছে। না, একটুও আলো নেই। আরও মনে হচ্ছে রাতের গভীরতা বেড়ে আসছে। 8টা বাজে। আহানা আকাশদের বাসা থেকে বের হলো অবশেষে। ভয়ে ভয়ে কিছুটা জোরেই হেঁটে চলেছে সে। দুপাশের বিল্ডিং, মাঝখানে চিকন গলি, সেটা দিয়েই হেঁটে চলেছে সে। এখন পর্যন্ত কোনো বখাটে বা ছেলেদের আড্ডামহল চোখে পড়েনি তার। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে আহানার। যে গলি দিয়ে আহানা হেঁটে যাচ্ছে সেই গলিটা যেখানে শেষ হয়ে আরেকটা গলি শুরু হবে, ঠিক সেই জায়গায় 5টা ছেলে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তাদের। আহানা তাদের দেখেছে এবং তারাও আহানাকে দেখেছে। নির্জন এলাকা বলে ছেলেগুলো বাদে আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছে না। আহানা ছেলেগুলোকে পেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পিছনে তাকাতেই আহানার মনে হলো ভয়ে জ্ঞান হারাবে এখন। সেই 5টা ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে তার দিকে, তার পিছু পিছু আসছে। আহানা এখন কি করবে? ওর যদি কোনো ক্ষতি করে ফেলে? আহানা হাঁটার গতি বাড়িয়ে দিল। খুব জোরে হেঁটে যাচ্ছে সে, কিন্তু না। ছেলে 5টার 2জনই সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি 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 আমার পথ আটকিয়েছেন কেন? কেন জানো না? একা পথে সুন্দরী নারী দেখলে হাত ছাড়া কি করে করি বলো? আহানা এদিক ওদিক তাকালো। সম্ভবত সে এখন ওই রোডে, যেখানে একপাশে একটা ডোবা আর একপাশে মাঠ। অন্ধকারে ঠিকমতো বোঝা যায় না ভালো করে, কিন্তু একটা পিলার দেখে আহানা আন্দাজ করলো সে এখন কোথায়। ছেলেগুলো আরো কাছে আসছে। আহানা সরে দাঁড়ালো। পেছনে বাকি 3জন বাজে ভাষায় গান গাইছে তারা। আহানা সুযোগ খুঁজছে পালিয়ে যাওয়ার, কারণ এখানে চিৎকার দিয়েও কাউকে পাবে না সে জানে, কারণ বাসা বাড়ি পিছনে ফেলে এসেছে সে। এই জায়গাটা যে গলির জন্য তার কাছে নির্জন মনে হতো, এটাই সেই গলি। আহানা তার সামনে 2টা ছেলের পাশে ফাঁক দেখে সময় নষ্ট না করে এক দৌড় দিল। যার পাশ দিয়ে দৌড় দিল সে আহানাকে ধরার জন্য ওর কাঁধ ধরতে গেল, কিন্তু আহানা খুব জোর গতিতে দৌড় মেরেছিল, যার কারণে ছেলেটার হাতটা আহানার হাতের উপর দিয়ে স্লিপ খেয়ে গেল। তার নখের আঁচড়ে আহানার হাতের উপরই ভাগ ছড়ে গেছে। এতই জোরে ধরতে গিয়েছিল যে আহানার জামাও ছিঁড়ে গেছে কিছুটা হাতার উপর দিয়ে। আহানা প্রাণপণে দৌড়াচ্ছে। এখন তার ইজ্জত তাকে পড়ে বাকি সব। দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর পিছনে গিয়ে লুকিয়ে পড়লো সে। ছেলেগুলো অন্ধকারে ঠিক বুঝতে পারলো না আহানা কোন দিকে গেছে। আহানা হাঁপাতে হাঁপাতে উকি দিয়ে দেখলো ছেলেগুলো এখনো রোডে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কি সব বলছে। 5 মিনিট ধরে আহানা চুপচাপ বিল্ডিংটার পিছনে দাঁড়িয়ে রইল, ছেলেগুলো চলে যাওয়া পর্যন্ত। ওরা চলে যেতে আহানা রোডে এসে ভালো করে চারিদিকে দেখে ক্ষিপ্র গতিতে বাসায় ফিরে আসলো। রাত 9:30 বাজে। আজ খুব বাঁচা বেঁচে গেছি আমি। হাত খুব ব্যথা করতেছে। জামা খুলতে আহানা চমকে উঠল। তার হাতে 4 আঙ্গুলের আঁচড় দেখে জামাও ছিঁড়ে গেছে। থাক, আমার মান সম্মানের কাছে এগুলো কিচ্ছু না। জামাটা ধুয়ে মেলতে গিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ খুব কান্না পেয়ে গেল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সে। আমার এই দুনিয়াতে কেউ নেই। কেন আমার পরিবার নেই? আমাকে এত এতিম কেন বানালে? এত অসহায় কেন বানালে? কি দোষ করেছিলাম আল্লাহ? এতদিন ধরে কত মানুষের পশুত্ব চেহারা সামনে এসেছে। সব সময় নিজের ইজ্জত বাঁচিয়ে রেখেছি আমি, আর এখন তো মনে হয় নিজের এই সম্মানটুকু শেষ হয়ে যাবে।
কেন আমি একাই কষ্ট পাই? কেন সবসময় আমার সাথে এমন হয়? না মা আছে, না বাবা আছে, না ভাই বোন আছে। আমাকে দেখে রাখার জন্য কাউকে পাঠালে না তুমি। আমার নিজের উপর নিজের দায়িত্ব দিয়েছো তুমি। পারলে পারবো, না পারলে মরবো, তাই না? মরতে দাও না, মরণ দাও, দাও না আমার। আহানা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। চুপচাপ খাটের উপর এসে বসে আছে সে। কচুর তরকারি আছে, ভাত রেঁধে খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে। ভাত বসিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো সে। পরের দিন ভোরে রোবটের মতো হেঁটে যাচ্ছে আহানা। গন্তব্যস্থান মিষ্টিদের বাসা। রাস্তা খালি, তাও বারবার গা শিউরে উঠছে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছে সে। বুকের ভেতর ধরফর ধরফর করেই যাচ্ছে, থামাথামি নেই কোনো। কেন এমন হচ্ছে? আচ্ছা, আমি আজ আবার আকাশদের বাসার ওদিকে যাব কি করে? যদি ছেলেগুলো আবারও এসে যায়? ভাবতে ভাবতে লিফটের দরজা খুলে গেল। আহানা অন্যমনস্ক হয়ে লিফট থেকে বের হচ্ছে ধীর গতিতে। শান্ত লিফটের সামনেই ছিল, নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এতক্ষণ। হঠাৎ লিফটের দরজাটা আটকে যেতে লাগলো। আহানা এখনো বের হয়নি। দরজার মাঝ বরাবর সে। শান্ত চোখ বড় করে হাতে গিয়ে দিয়ে আহানাকে টান দিয়ে বের করে আনলো লিফট থেকে। আহানা চমকে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কি কথার উত্তর দিচ্ছ না কেন? আহানা এখনো বুঝতেছে না কি হচ্ছে, কি নিয়ে কথা বলছে শান্ত। কাল সারা রাত ঘুমাতে পারেনি আহানা ভয়ের চোটে। এখন একটা ঘোরের মধ্যে আছে সে। শান্ত আহানার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হচ্ছে তোমার? আহানা কেঁপে উঠল ব্যথায়, কারণ আঁচড় যেখানে লেগেছিল শান্ত সেটাই চেপে ধরে আছে। আহানা শান্তর হাত সরিয়ে একটু পিছিয়ে গেল, চুল ঠিক করে বলল, না কিছু না। তারপর মিষ্টিদের বাসায় চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে যে কি হয় আমি বুঝি না। আহানা ভার্সিটিতে এসে মন মরা হয়ে বসে আছে। রূপা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। আহানার কষ্ট চেপে রাখতে পারলো না, কেঁদেই দিল। ক্লাসের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিরে এমন করে কাঁদছিস কেন? দেখি আমার দিকে তাকা আহানা, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? আহানা চোখ মুছে পাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। এখানে আর না থেকে বেরিয়ে চলে গেল সে। রূপা ডাকতে ডাকতে আসতেছে পিছন পিছন। আহানা চলে যাচ্ছে ভার্সিটি থেকে। শান্ত বাইকে বসে যখন বাসায় ফেরার জন্য বাইক ঘুরালো, তখনই দেখলো আহানা বের হয়ে যাচ্ছে জোরে হেঁটে হেঁটে। রূপার আহানার সাথে দৌড়ে না পেরে ক্যাম্পাসের মাঝপথে থেমে গেল। শান্ত এবার চিন্তায় পড়লো কি হয়েছে তা জানার জন্য। আজ আর কদম গুনে নাই। আহানা চোখ মুছতে মুছতে হাঁটতেছে সে। কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে হাঁটার গতি কমিয়ে দিল। এই রোডটাতে মানুষের চলাচল একদম কম, বলতে গেলে একদমই নেই, কারণ এটা ভার্সিটির পেছনের রোড। আহানা নিচে রাস্তায় বসে কেঁদে যাচ্ছে। কেউ নেই সে জানে, তাই চিৎকার করে কাঁদছে। সে চাইলেই টিউশনই ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে দিলে তো তাকে রাস্তায় বাসা বানাতে হবে। এইসব ভেবে কাঁদছে সে। আর টিউশনি না ছাড়লে সেই ছেলেগুলোর মুখোমুখি হতে হবে আবারও। শান্ত থ হয়ে আহানার কান্না দেখছে, কিছু বলার সাহস পাচ্ছে না। সে পাবে কি করে? কি করে সান্ত্বনা দিবে সেটার কোনো কুল কিনারা সে খুঁজেই পাচ্ছে না। বাতাসে গাছের কৃষ্ণচূড়া ফুল ঝরে আহানার গায়ে সামনে পড়ছে একের পর এক। আজ আহানা হাত পাতেনি, তার খেয়ালই নেই তার প্রিয় ফুল ঝরে পড়ে যাচ্ছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার পাশের একটা নাম না জানা গাছে এসে করে বসেছে। আহানা নিচের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে কেঁদেই চলেছে। এই কান্নার থামাথামি নেই কোনো। শান্ত ব্যাপারটা বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে আবার আহানার দিকে তাকাচ্ছে, আবার ভাবছে কি কারণ হতে পারে। সে আহানার খুব কাছে। আহানা টেরও পায়নি, কারণ শান্ত একটুও নড়ছে না। যেটা নড়ছে সেটা হলো চোখের পাতা। আহানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সে। আহানা মুখ তুলে লোকটার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে তার। লোকটার ওপাশে ঘন গাছগাছালি, আহানা সেটাই দেখছে। শান্ত এবার দেখলো আহানার চোখের পানি গড়িয়ে থুতনির উপরের গাঢ় কালো রঙের তিলটার উপর দিয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে। শান্ত সেটা দেখে নড়ে উঠল, তারপর মুখ খুলল। আবার কানের দুল হারিয়েছে বুঝছে? আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর থেকে একটু দূরে গাছের শেকড়ে বসে চেয়ে আছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে হাত দিয়ে মুখটা ভালো করে মুছে দাঁড়িয়ে পড়ল সে। আপনি এখানে? আমার প্রশ্নের জবাব পেলাম না, তাহলে তোমার প্রশ্নের জবাব কেন দিব? আহানা মুখটা নিচু করে ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, কানের দুল তো কানেই আছে। পালাতে যেতেই শান্ত সামনে হাত দিয়ে ওর পথ আটকালো। আহানা শান্ত চোখে চোখ রাখতে ওর আরো জোরে কান্না পাচ্ছে। দাঁত মুখ খিচে ওড়নাটা মুঠো করে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করছে সে। কাঁদো, আমি দেখি। না কিছু হয়নি, হাত সরান, আমার টিউশনিতে দেরি হচ্ছে। কিছু না হলে কেউ চিৎকার করে কাঁদে না? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দিই নাই। আমাকে কেউ অধিকার দেয় না, আমার অধিকার আমি নিজে তৈরি করে। তুমি আমাকে না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আহানা ঘাপটি মেরে রাস্তার মাঝখানে বসে আছে সে কখন থেকে। শান্ত তার পিছনে গাছের শেকড়টায় বসে একের পর ইটের কণা
লেকটাতে টুকুর টুকুর করে ফেলছে। আহানা বিরক্ত হয়ে পিছনে ফিরে শান্তর দিকে তাকালো। কি আগে বলে দিলে আমি তো আর এইভাবে বোরিং টাইম স্পেন্ড করতাম না, তাই না? আহানা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। শান্ত উঠে জ্যাকেট টেনে ঠিক করে দৌড়ে আহানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? চিৎকার করে মানুষ ডাকবো? ডাকো না, কে মনে করেছে? তোমার চিৎকার আমি এসেছে, আর কেউ আসবে না। আহানা নিচের দিকে তাকিয়ে আবারও কাদা শুরু করে দিল। কাঁদলে কাঁদুক, আমার কিচ্ছু না, কিন্তু থুতের উপরে তিলটার উপর দিয়ে পানি গড়িয়ে যায় কেন? আর ব্যাপারটা আমি কেন সহ্য করতে পারছি না? শান্ত হাত উঠিয়ে আহানার হাত ধরে বলল, কি হয়েছে সেটা খুলে বলতে। আহানার কালকের কথা মনে পড়তে গা কেঁপে উঠল শান্তর টাচে। হাত জোরে টান দিয়ে ছাড়িয়ে নিল। সে পিছিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি সত্যিটা জানতে চাই, আমি জানতে চাই তোমার এমন করে কান্নার কারণ কি? কেন জেনে কি করবেন? আপনার কি তাতে? একটা রাস্তার মেয়ে রাস্তায় কাঁদলে সেটাই আপনার কি যায় আসে? পর্ব 15। শান্ত এগিয়ে এসে আহানার দুহাত ধরে টেনে বলল, কি বললে? রাস্তার মেয়ে? নিজেকে রাস্তার মেয়ে বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? সত্যি কথাই তো বললাম, আমি রাস্তার মেয়ে, যাদেরকে মানুষ সামনে ফেলেই ছিলে খেতে চায়। শান্তর চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। সে হাত ছেড়ে দিল আহানার। কেন কাঁদছিলে? আমি সত্যিটা জানতে চাই। টেল মি ড্যাম ইট। আপনি সত্যিটা জানতে চান তাই না? জানতে চান, ঠিক আছে। আহানা এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে দাঁড়ালো। হাত দিয়ে কাঁধ থেকে জামা টেনে নিচে নামিয়ে ফেলল। হাতে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে উঠে আছে। দেখুন, এটা হলো সত্যি। শান্ত চুপচাপ আহানার হাতের দিকে তাকিয়েছে। তার নিজের হাতটা মুঠো করে আহানা জামা ঠিক করে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। ওড়না ঠিক করতে করতে চলে গেল। সেখান থেকে আর একটিবারও শান্তর দিকে তাকালো না সে। শান্তর চোখ দিয়ে আগুন ঝরছে। নিজেকে ঠিক করে বাইকে উঠে বসলো। বাইকের আয়নায় তাকে দেখে সে নিজেই চিনতে পারলো না। চোখ মুখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে। মনে হচ্ছে সে এখন কি করবে সে নিজেও জানে না। আহানা পিউকে পড়িয়ে আকাশদের বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে। ভয় করছে খুব। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখলো না সে। আসার সময় তাদের আবারও দেখতেই আহানা থেমে গেল। আজ কি করে বাঁচবে? বিকাল 5:30 বাজে মনে হয়। তেমন লোকও নজরে পড়ছে না। ছেলেগুলো দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা নড়ছে না। কি করবে সেটার হাজারো ভাবনা মাথায় ঘুরে যাচ্ছে তার। 5 মিনিট দাঁড়িয়ে থেকে ঢোক গিলে হাঁটার জন্য পা বাড়াতে একটা রিক্সা সামনে এসে পড়ল। আপা যাবেন নাকি? রিকশায় একটা 5 বছরের বাচ্চা মেয়ে বসে আছে। সে বলল তার একা বাসায় যেতে ভয় করে। আহানা যেন তার সাথে ওঠে। আহানাকে কোনো ভাড়া দিতে হবে না। এই সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে বাঁচানোর জন্য। আহানা আর 7-5 না ভেবে রিকশায় উঠে পড়ল। মেয়েটার হাত চেপে ধরে আছে সে। রিকশাটা ছেলেগুলোর সামনে দিয়ে যাওয়া ধরতেই ছেলেগুলো পথ আটকালো। আহানার কলিজা কাঁপছে। বড় বড় করে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে সে। ছেলেগুলো আহানার হাত ধরে ওকে টেনে নামাতে যেতে রিকশার পিছনে কেউ একজনকে দেখে সবাই একসাথে রিকশার পিছনে তাকিয়ে রইল। তারপর হঠাৎই একটু পিছিয়ে গেল। রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে রাস্তা মতো চলে যেতে থাকলো। আহানা বুঝতেছে না হঠাৎ ছেলেগুলো ওকে ছেড়ে দিল কেন। আহানা আল্লাহকে ডাকতে ডাকতে মেয়েটাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা মেন বাজারে আসতেই নেমে গেল। তারপর আহানাকে টাটা দিয়ে একটা 3তলা বাসার ভিতর ঢুকে গেল। আহানা নেমে যেতে নিতে রিকশালা বলল মেয়েটা বাকি পুরো ভাড়া দিয়ে দিয়েছে। আহানা যেন তার বাসার ঠিকানা দেয়, তাকে সেখানে নামিয়ে দিবে। আহানা অবাক হয়ে হ্যাঁ বলে দিল। আজ তো বেঁচে গেলাম, কিন্তু কাল? বাসায় ফিরে জানালার ধারে বসে আছে আহানা। বৃষ্টি আসবে মনে হয়। বাতাসের গতি বেড়েই চলেছে। আবার মাঝে মাঝে কমে, আবারও বাড়ে। উঠানে রোদে দেওয়া ওড়নাটা উঠছে বারবার। ক্লিপ না লাগালে হয়তো উড়ে যেত স্বাধীনভাবে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো। আজ আর খায়নি সে। মন নেই, খিদা আছে। পরের দিন ভোরবেলা সে ছিঁড়া জামাটার দিকে চেয়ে আছে আহানা। এটা আজ পরতে হবে, গায়েরটা তো ধুয়ে দিয়েছে। কিন্তু ছেঁড়া জায়গাটা কি করবে? জামাটা পরে দিয়ে ওড়না ভালো করে পেঁচিয়ে জায়গাটা ঢেকে নিল সে। তারপর বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফট থেকে বেরিয়ে দেখলো শান্তর বাসার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা একবার তাকিয়ে মিষ্টিদের বাসার ভিতর চলে গেল। মিষ্টিকে পরিয়ে বের হয়ে দেখলো শান্ত দরজার বাইরে এখনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। আহানা সিগারেটের দিকে তাকিয়ে দেখছে। তার উপর নজর গেল শান্তর হাতের দিকে। হাত ব্যান্ডেজ করা। আহানা ভ্রুকুচকে তাকিয়ে আছে সেদিকে। শান্ত ব্যাপারটা খেয়াল করে হাত লুকিয়ে আরেক দিকে তাকিয়ে সিগারেট খাওয়ায় মন দিল। আহানা কিছু না বুঝে হেঁটে চলে আসলো সেখান থেকে। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে সে। ভেবে যাচ্ছে আজ নিজেকে কি করে বাঁচাবে। কিরে, গরমের মধ্যে ওড়না এমন চাদরের মতন করে পড়েছিস কেন? খোল। না, আমার শীত করছে। বৃষ্টি হওয়ার পরের দিনই আমার শীত লাগে। এটা আবার কেমন কথা? রূপার কথায় আহানা কোনো জবাব দিল না।
আহানা এখন শান্তর দিকে তাকিয়ে আছে, আর শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আহানা শান্তর এমন চাহনি দেখে চোখটা নামিয়ে নিল। কিরে শান্ত, তুই আবার মারপিট করছিস? না, তাহলে তোর হাতে ব্যান্ডেজ কেন? হকি খেলছে তাই হাতে লেগেছে। শান্ত ভাই সহজে হকি খেলে না, যখন খেলে তখন বিপক্ষ দলের হার আস্ত থাকে না। তা আর কার সাথে হকি খেলছিস? কলেজে বড় হয়ে গেছে নিব্বার সাথে। বেঁচে আছে তো? কোন হসপিটালে এখন? এদের হসপিটালে ভর্তি করায়নি, টাকা দিয়ে দিছে। তুই পারিসও বটে, তা এমন রাগঝাল করলি কেন? কি এমন করছে? যা করেছে তা আমার সহ্য হয়নি, তাই মেরেছে। তোর থেকে জীবনেও ঠিকঠাক প্রশ্নের উত্তর পাই না আমরা। শান্ত হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে দিল। কাল রিক্সাওয়ালাকে সে পাঠিয়েছিল, আর বাচ্চা মেয়েটা হলো তমালের বোন। তমালকে ফোন করে ওর বোনকে এনে রিক্সায় বসে আহানার কাছে পাঠিয়ে দিয়েছিল। সব শিখিয়ে পড়িয়ে কাল পুরোটা সময় শান্ত আহানাকে ফলো করেছে। ছেলেগুলো যখন আহানার রিক্সা আটকেছিল ঠিক তখনই শান্ত শিওর হয়ে গেছে এরাই তারা যারা আহানার গায়ে আঁচড় দিয়েছে। তারপর তারা আহানাকে আবারও ডিস্টার্ব করতে যাবে, তখনই রিক্সার পেছনে শান্তকে দেখতে পেল হাতে হকি স্টিক। শান্ত তখন জ্যাকেট খুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেগুলো শান্তকে দেখে থেমে গেল, কারণ সে ইশারা করেছিল আহানাকে যেতে দিতে। আহানা চলে যেতেই শান্ত হকি স্টিক দিয়ে 5 জনের মধ্যে একজন একজন করে গলা টেনে টেনে জিজ্ঞাসা করেছে আহানা হাত ধরতে গেছিল কে। একজন সামনে এসে বলল, কি করে করি? শান্ত তার হাত ধরে ঘোরাতে হাতটা বাঁকা হয়ে গেল তার। সে নিচে বসে ছটফট করতে লাগলো যন্ত্রণায়। শান্ত জাস্ট হাতটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে হাতের হাড় নড়ে গেছে তার। বাকিরা দৌড়ে পালাতে যেতেই শান্ত ওদের সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে বুঝিয়ে দিল 5 জনকে যে আহানাকে কিভাবে সম্মান করতে হবে। আহানার সব দায়িত্ব তাদের উপর দিয়ে দিল শান্ত। এটাও বলল আর কোনোদিনও আহানার কোনো সমস্যা হলে এবার তো হাত ভেঙে দিয়েছে, পরের বার মাথা ফাটিয়ে দিবে। শান্ত, ইফ আই অ্যাম নট রং, তুই সব কি আহানার জন্য করেছিস? কাম অন নওশাদ, আমি ওর জন্য কেন করব? আমি এলিনার জন্য করেছি। ও আচ্ছা। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে উপরের দিকে তাকিয়ে আছে। উপর থেকে ফুল এসে তার মুখে পড়ছে। আহানা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো এই অনুভূতি। হঠাৎ খেয়াল করলো আর ফুল পড়ছে না। চোখ মেলতেই দেখলো শান্ত তার মুখের উপর হাত দিয়ে রেখেছে। আহানা চমকে শান্তর দিকে ফিরে তাকাল। ফুলগুলো কিউট তাই না? দেখো না, সব তোমার আশেপাশেই পড়ে। আমি হাত দিলে আমার হাতে পড়ে না, তাই বুদ্ধি করে তোমার মুখের উপর হাত দিয়ে এই এতগুলো ফুল কালেক্ট করতে পারলাম। আহানা কিছু বলল না, সোজা হাঁটা ধরলো। তারপর থেমে পিছনে ফিরে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হাতটা পকেটে ঢুকিয়ে লেকের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ততক্ষণে। আহানা সেখানে আর থাকলো না, বেশিক্ষণ চলে আসলো সেখান থেকে। আজ আবারও আকাশদের বাসায় যাচ্ছে সে। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার পথেই দেখা হলো। বুক কেঁপে যাচ্ছে, কি করব এখন আমি? ছেলেগুলো অসহায়ের মতো আহানার দিকে তাকিয়ে আছে। একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের পায়ে, আরেকজনের ঘাড়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে গেল। ওমা কেউ কিছু বলল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে আহানা কেটে পড়লো সেখান থেকে। আসার সময় আকাশদের বাসা থেকে বের হতে দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। 5টা ছেলের মধ্যে যে আহানার হাতে আঁচড় দিয়েছিল সে দাঁত কেলিয়ে বলল, আবু রিক্সা ওঠেন, আপনাকে বাসায় পৌঁছে দেবো। আহানা ভয় পেয়ে গেল, কারণ এটা তাদের ষড়যন্ত্র হতে পারে। আহানা হেঁটে চলে যেতে লাগতেই ছেলেটা চোখ বড় করে আহানার সামনে এসে মাটিতে বসে পড়ে বলল, আবু প্লিজ রিক্সা ওঠেন, আপনাকে সোজা বাসায় দিয়ে আসবে। না, দরকার নেই। আপু প্লিজ, আপনার পায়ে পড়ি আমি। আপু আল্লাহর কসম, আমি আর জীবনে আপনার ক্ষতি করবো না আপু। আহানা চোখ তুলে পাশ দিয়ে হেঁটে চলে গেল। ছেলেটা মাথার ঘাম মুছতে মুছতে আবারও আহানার সামনে গিয়ে বসে আহানার পা ধরতে যেতে আহানা পিছিয়ে গেল। প্লিজ রিক্সা উঠুন প্লিজ, আপনার কোনো ক্ষতি কেউ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজ আপনি রিক্সা না উঠলে আবার মাথা ফেটে যাবে। মানে? না না কিছু না, আপনি প্লিজ রিক্সা উঠুন, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আহানা ছেলেটার জন্য রোড ক্রসই করতে পারছে না, শেষে বাধ্য হয়ে রিক্সায় উঠল। রিক্সায় বসে ভাবছে ছেলেটা এমন কেন করছে, পথে আর কোনো বিপত্তি আসেনি। আহানা ঠিক মতো বাসায় ফিরে আসলো, বুঝতেছে না এমনটা কেন হচ্ছে তার সাথে। ছেলেগুলো কোনো প্ল্যান করছে না তো তাকে ফাঁসানোর? না, এরকমভাবে চলতে পারে না। রান্নাঘরে এসে এসব ভুলে গিয়ে হাসলো আহানা, কারণ কাল সে বেতন পাবে পিউ আর আকাশের মায়ের থেকে। কাল নতুন মাসের 1 তারিখ। কি ভালো লাগছে। সেই টাকা তো তারেক রহমানকে দিয়ে দিতে হবে, আবার তাও ভালো। তাকে তো আর বাসা থেকে বের করে দিতে পারবে না, এটাই অনেক। ওমা কাঁচামরিচ সে, শুধু ভাত আর নুন আছে। মরিচের গুঁড়ো 1 চামচ ভাতে ছিটিয়ে খেতে বসলো সে। চালও তো কমে এসেছে, চাল কিনবো কি করে? হাতে 1 পয়সাও নেই। যা কাল পাবো পুরোটাই তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। কানের দুল এগুলো বিক্রি করে 20 টাকা দিয়ে আবারও 2 কেজি চাল পাবো। কিন্তু কথা হলো ওই ছেলেটার জন্য আমি বিক্রি করতে পারবো না।
100টা প্রশ্ন করে আর শেষে কোথা থেকে আমার দুলটা এনে হাজির করে ফেলে। উফ। ভোরে উঠে রেডি হয়ে বের হলো আহানা। কাল ওই ছেলেটার কথা মনে পড়ে হাসতে হাসতে যাচ্ছে। মনে হয় জিন ধরেছে ছেলেটাকে, তাই আর মেয়েদের ডিস্টার্ব করার জায়গায় পা ধরতে আসে। আহানা হাসতে হাসতে মিষ্টিদের বিল্ডিং এর ভেতরে গেল। শান্ত বারান্দায় দাঁড়িয়ে আহানার হাসি স্পষ্ট দেখতে পেয়ে সেও হাসলো। দূর থেকে আহানার আশা দেখা যায়। ছেলেগুলোকে একদিন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতন। আহানা মিষ্টিকে পরিয়ে বের হয়ে শান্তর বাসার দরজার দিকে তাকালো। শান্ত দরজা আটকে ওপাশে দাঁড়িয়ে আছে। আহানা দরজার এপাশে আর ওপাশে শান্ত দুজন দুজনকে দেখছে না, কিন্তু দুজনের মনের ভিতর একই অনুভূতি। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আগে সকাল 10টা-11টা ছাড়া তার ঘুম ভাঙত না, আর এখন কিনা ভোর 6টায় সে উঠে যায়। আনবিলিভেবল। হ্যাঁ জানি, আনঅ্যাভেলেবল। তুমি মজা নিচ্ছ মা? নশাদ, রিয়াজ আর সূর্য ও মজা নেয়, আর তুমি বাকি ছিলে। হ্যাঁ শোনো, আমি কিন্তু এবার বাবাকে দেখতে যাব, আর তোমাকেও। তোমার কবরে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আসবো। তোমার তো প্রিয় ফুল সেটা, তাই না? মায়ের ছবিতে হাত বুলাতে বুলাতে কথা বলে যাচ্ছে সে। আর কি লাগবে বলো? গোলাপি চুড়ি আনবো, পড়বে? তোমার তো খুব প্রিয় ছিল। বিবাহ বার্ষিকীর দিন বাবা যখন অফিস থেকে আসতো, তখন তোমার জন্য গোলাপি চুড়ি নিয়ে আসতো। তোমার নাকি সবচেয়ে প্রিয় ছিল সেই রং, সে মুগ্ধতা। তোমার জন্য এবার তোমার ছেলে নিয়ে আসবে এসব। মুখটা ফ্যাকাশে করে শান্ত কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে ক্ষমা করে দিও, আমি বাবাকে ভালো রাখতে পারলাম না। বাবাকে তার নতুন স্ত্রী একটু ভালোবাসে না। আমি পারলাম না তার পাশে থেকে তার ডেইলি ডিপ্রেশন দূর করতে। তার আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছে মা। তুমি তো বুঝবে ব্যাপারটা, তাই না? আমার সাথে যেমন কথা বলো, বাবার সাথেও কি বলো। রাগ করে থেকো না মা, বাবার সাথেও কথা বলিও। বাবার কোনো দোষ নেই, বাবা আজও আমাকে আর তোমাকে ভালোবাসে। পরিস্থিতির শিকার হয়ে আবারও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। আমি চাকরি পেয়ে সবার আগে তোমার জন্য গোলাপি চুড়ি আর রজনীগন্ধা কিনে নিয়ে যাবো, আর বাবার জন্য ক্রিম কালারে পাঞ্জাবি। ভালো হবে না মা? হবে। তুমি বেঁচে থাকতে তোমাকে আমি খুশি উপহার দিতে পারিনি, এখন দিতে সমস্যা কি? আর এটাও জানি আল্লাহর কাছে থেকে তুমি কিভাবে সুখী হবে। তোমার কবরের পাশে আশ্রমের যত অনেক শিশু আছে, আমি সবাইকে পেট ভরে খাবার খাওয়াবো ইনশাআল্লাহ। এতে করে দোয়া করবে তারা তোমার জন্য। আহানা হেঁটে বাড়ি ফিরছে। হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল সেই মেয়েটার, যার কাছে ও কানের দুল বিক্রি করেছিল। মেয়েটা আহানাকে চিনতে পেরে এগিয়ে আসলো। তুমি আমার কানের দুলটা কি করছিলা? শান্ত ভাইয়া আমার থেকে 100 টাকা দিয়ে সেটা কিনে নিয়ে গেছে। ও ভাইরে কি আপনি চিনেন? আহানা বলে হেঁটে চলে গেল। বাসায় ফিরে ভাবছে সে শান্ত ওর দুলটা কেন কিনেছিল, আবার ওকে সেটা ফেরতও দিল। ভার্সিটি থেকে আহানা চারিদিকে শুধু শান্তকে খুঁজে যাচ্ছে, কোথায় গেল, আজ আসে নাই নাকি। আহানা এদিক ওদিক তাকিয়ে পেছনে ফিরতে শান্তর মুখোমুখি হলো। শান্ত মুচকি এসে তাকিয়ে আছে ওর দিকে, হাত দুটো পকেটে রেখে। আহানা ঢোক গিলে একটু পিছিয়ে গেল, তারপর বলল, রূপা ডাকতেছে। দাঁড়াও। কি? রূপা তো ডাকছে না। আহানা চুপ করে থেকে বলল, আসলে ওই তখন ডাকতেছিল। ও আচ্ছা, এতক্ষণ আমাকে খুঁজছিল বুঝছে? না তো, কে বলল? ও গুড। আমি যাই। আহানা কিছুটা দৌড়ে পালিয়ে আসলো। আজ শান্তর হাব ভাব ঠিক লাগছে না তার কাছে। শান্ত আহানার চলে যাওয়ার দিকে তাকিয়েই আছে। হঠাৎ কেউ একজন ওর হাত ধরে নিজের দিকে ফিরালো। এলেনা? বেব, কি ব্যাপার বলো তো? তুমি কি আমাকে মিস করো না একটু? আমি ভার্সিটিতে না আসলে একটু ফোনও করো না, আর আমি করলেও রিসিভ করো না। শুনে এলেনা, আমি আগে বলেছি, এখন আবার বলছি, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। শুধু শুধু সম্পর্কটাকে আগে বাড়াতে চাও কেন বলো তো? আমি কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে চাই, ব্যাস। আহানা ক্লাসরুম থেকে শান্ত আর এলিনাকে দেখছে। রূপা বলল, ওদের কাপলটা কত কিউট। আজ কৃষ্ণচূড়ায় গাছটার নিচে বসে আছে আহানা। শান্তর মতো করে ইটের কণা একটা একটা করে পানিতে ফেলছে সে। খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল হুট করে। অবশ্য এতক্ষণ বাতাস ছিল, কিন্তু এভাবে বৃষ্টি এসে যাবে আবার গতিও বেড়ে যাবে তা একদমই ভাবেনি আহানা। উঠে মাথায় হাত দিয়ে দৌড়াতে যেতে কেউ ওর হাতটা ধরে ফেললো। আহানা আটকে গিয়ে পিছনে তাকালো। শান্তর হাত ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানির কারণে একবার চোখ বন্ধ করছে, আবার খুলছে। আহানা চুপ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত কিছুই বলছে না, চুপচাপ ভিজে যাচ্ছে, সাথে আহানাকেও ভিজাচ্ছে। আহানা হাত মুচড়াচ্ছে ছাড়ানোর জন্য, কিন্তু শান্ত ছাড়ছে না।
গাছ বাতাসের কারণে নড়ছে বারবার, যার কারণে ফুল সব ঝরে পড়ে যাচ্ছে আহানার মুখের উপর। গোটা একটা ফুলের তোড়া পড়তেই আহানা মুখটা বাঁকিয়ে ফেলল। শান্ত আহানার হাত ছেড়ে দিল। আহানা হাত দিয়ে ফুলের তোড়াটা সরিয়ে চুপ করে তাকিয়ে আছে শান্তর দিকে। বৃষ্টি থামেনি এখনো। শান্ত তার হাত বাড়িয়ে আহানার থুতনিতে লেগে থাকা একটা সবুজ পাতা সরিয়ে ফেলে দিল। আহানা বুঝতে পারল না শান্ত কেন এমন করছে। কী সব ভেবে আহানার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সেখান থেকে দৌড়ে পালিয়ে আসলো সে। শান্তর এবার হুঁশ আসলো। মাথার চুল থেকে পানি ঝেড়ে গাছের শেকড়ে গিয়ে বসলো সে। কি হলো আমার? কেন করলাম এমন? আহানা দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে গেছে। আর একটু হাঁটলেই পিউদের বাসা। এবার হাঁটার গতি কমিয়ে দিল সে। আমি আর যাবো না কৃষ্ণচূড়া গাছটা নিচে, কোনো দিনও না। শান্ত জ্যাকেটটা খুলে হাতে নিয়ে বসে আছে। কেন আমি আজ আহানের হাত ধরে ওকে আটকালাম? কেন আমার ওর থুতনির ও তিলটার প্রতি এত আকর্ষণ? এলিনেরও তো তিল আছে গালে, তাহলে তার প্রতি আমার এমন ফিলিংস আসে না কেন? কেন আসে না? আজ আবারও আকাশদের বাসা থেকে বের হতে আহানা দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আহানা রিক্সায় না উঠে হাঁটা ধরতে ছেলেগুলো কোথা থেকে এসে আহানার সামনে এসে হাত জোর করতে লাগলো যেন রিক্সায় উঠে। আহানা বিরক্তি নিয়ে রিক্সায় উঠে পড়ল। এমন কেন করছে? ওরা কাকে ভয় পাচ্ছে? বাসায় ফিরে হাতে 6,000 টাকা নিয়ে কিছুক্ষণ বসে রইল সে। তারপর সেগুলো নিয়ে তারেক রহমানের বাসায় দরজা নক করলো। উনি দরজা খুলতে আহানা হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন? টাকা এনেছো? আহানা চুপ করে থেকে বলল, এনেছি। উনি টাকাটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বললেন, এখানে দেখি 6,000 টাকা, বাকি 2,000 কোথায়? আর এই মাসের ভাড়াও তো বাকি আছে। আঙ্কেল, বাকি 2,000 টাকা কদিন পর দিয়ে দিব, এখন আমার হাতে টাকা নেই। মুখের উপর দুম করে দরজা লাগিয়ে চলে গেলেন তারেক রহমান। আহানা বাসায় ফিরে মন খারাপ করে খাটের উপর বসে আছে। কণিকা আপু ফোনে গেমস খেলছে। হঠাৎ আহানার মন খারাপ দেখে বললেন, আহানা শোন, তোকে একটা আইডিয়া দিই। হ্যাঁ বলো আপু। তুই এত ছোটাছুটি করে 100টা টিউশনি করে কি লাভ বল? যে টাকা পাস তা দিয়ে ঠিক মতো বাসা ভাড়াও দিতে পারিস না। তোকে আমি একটা কিছু সাজেস্ট করতে পারি, যদি তুই কিছু মনে না করিস। না, কিছু মনে করব না, বলো। তুই টিউশনি ছেড়ে বাসার বাড়িতে কাজ কর। আমার চেনা এক বোনের নতুন বিয়ে হয়েছে, সে বুয়া খুঁজতেছে। সকালে সব কাজ করে দিয়ে তুই ভার্সিটি চলে যাবে, ব্যাস মাসে 10,000 টাকা দেবে। আহানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কথাটা শুনে চোখ মুছে বলল, ও আচ্ছা। কিরে, করবি? কথা বলবো? না থাক। শোন, কোনো কাজই ছোট নয়। তোর তো টাকার দরকার, এই কটা টাকায় তো আর তোর চলে না, তাই বললাম। ধন্যবাদ আপু, আমি দেখি কি করা যায়। আহানা আরেক দিকে ফিরে শুয়ে পড়লো। খুব জোরে কান্না পাচ্ছে তার। চোখ ও মুছেই যাচ্ছে সে, তাও চোখে পানি এসে ভরে যাচ্ছে বারবার। ঠিক বলেছে আপু, বুয়াদেরও বেতন ভালো আমার থেকেও। আমার আর বুয়ার মধ্যে তো কোনো তফাৎ নেই। বুয়ারাও পেটের দায় মানুষের বাসায় কাজ করে, আর আমিও পেটের দায়ে কাজ করি। কণিকাপু আজ মুরগি রান্না করেছে। আহানা পাশে দাঁড়িয়ে তার ভাতের বাটিতে পানি ঢালছে। কণিকাপু খেতে খেতে বলল, আহারে, আমরা কত গরিব মানুষ, একসাথে একটা মুরগি রাঁধে, আর আমি মুরগিটা 4 দিনের জন্য পিস করে রেখেছি। পিসগুলো প্যাকেট করে ওপরে তলার আন্টির ফ্রিজে রেখে এসেছি। আজ 2 পিস রেঁধেছি, তা না হলে তোকেও দিতাম। সমস্যা নেই আপু। আহানা ভাতে পানি ঢেলে গুঁড়ামরিচ 1 চামচ দিয়ে গুলে খাটে গিয়ে বসলো। কণিকার খাওয়া হয়ে গেছে, প্লেট ধুয়ে শুয়ে পড়ল সে। আহানা পানি দিয়ে গিলে গিলে ভাত শেষ করলো। আসলে মানুষ তার সুখের সময় কাউকে ভাগ দিতে চায় না, নানা বাহানা খুঁজে তা জানে আহানা। তাই শুধু শুধু এসব নিয়ে কষ্ট পায় না সে। কষ্ট তো পেয়েছিল প্রথম দিন, যেদিন সে এই বাসায় প্রথম এসেছিল। কণিকার মিম দুজনে ছিল তখন। আহানার হাতে একটা কানাকড়িও ছিল না বলে সেদিন সে না খেয়েছিল। শুধু সেদিন না, আশ্রম থেকে বের হওয়ার পর কটা দিনই সে পানি ছাড়া কিছুই খাওয়ার জন্য পায়নি। সেদিন মিম আর কণিকা আহানের সামনে খাবার খেয়ে যে যার কাজে চলে গিয়েছিল। ওই দিন আহানা খুব কষ্ট পেয়েছিল। তার সামনে তারা দুজন অবশিষ্ট খাবার আলমারিতে রেখে তালা দিয়েছিল। এরপর থেকে আহানার এসব দেখে কষ্ট পায় না। কণিকা ভেবেছে আহানা ঘুমিয়ে পড়েছে। সে তার মায়ের সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ মা, আজ মুরগি রেঁধেছি। না গো, 4 দিনের জন্য পিস কেটে আলাদা করে রেখেছি। কি করব বলো, একদিনে রাঁধলে ওই আহানাকেও দিতে হতো, তাই 2 পিস করে আলাদা করে রেখেছি। আরে না, একসাথে গোটা রাঁধলে ওই মেয়েটাকে হাড় হলেও দিতে হতো, আমি সেটা দেব না।
আমার কষ্টের কামাই শুধু আমি আর তোমরা খাবো। তারপর ওই মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। 1 নাম্বারে ছাঁচড়া মেয়ে একটা। মা আচ্ছা ভাই। আহানা সব কথা শুনলো, হাত দিয়ে চোখ মুছে উঠে বসলো। কণিকা চমকে উঠলো। আহানা শুনেনি তো? থাক, শুনলে কি, যা সত্যি তাই বললাম। আহানা চুপচাপ বিছানা থেকে উঠে পানি খেয়ে আবারও শুয়ে পড়ল। পরের দিন মিষ্টিদের বাসার সামনে আসতেই কালকের ঘটনা মনে আসলো তার। সে কেঁপে কেঁপে শান্তর বাসা পেরিয়ে মিষ্টিদের বাসার ভেতর ঢুকে গেল। কি হয়েছে মিস, তুমি কি কাঁদছো? না তো। তোমার চোখ মুখ বেলুন হয়ে আছে। আমার মাও কাঁদলে এমন তার চোখ বেলুন হয়ে থাকে। আহানা হাত দিয়ে মুখ ঠিক করে হেসে দিয়ে বলল, না কই, পরো ঠিক করে। মিষ্টিকে পড়ানো শেষে আহানা চুপচাপ বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। শান্ত দরজার সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ। আহানা শান্তকে খেয়ালই করলো না। এই মেয়েটার মাঝে মাঝে মন এমন খারাপ থাকে কেন? শান্ত সোফার উপর থেকে তার জ্যাকেটটা পরে আহানার পিছু নিল। হেঁটেই চলেছে দুজন। শান্ত হাঁপিয়ে গেছে, কিন্তু আহানার কোনো বিরক্তি নেই, সে হেঁটেই যাচ্ছে। এত কষ্ট না করে রুচি নিলেই তো হয়। আমার পা শেষ, এত দূরে কই যায় মেয়েটা? অবশেষে আহানা তার বাসার সামনে আসলো। ওমা, এত দূরে বাসা? কিভাবে হাঁটলো এত দূর? আমি তো মনে হয় মরে যাব। ডেলি এমন হেঁটে বাসা আসে নাকি? শান্ত আহানার বাসার জানলা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। বাসার ভিতর 3টা আলাদা খাট, পাশে রান্নাঘর মনে হচ্ছে। আহানা বিছানায় ব্যাগ রেখে ওড়না কোমরে বেঁধে তার কালকের পরা জামাটা ধুতে গেল। শান্তকে খেয়াল করেনি এখনো। জামাটা উঠানে দিয়ে এসে আবার ঘর ঝাড়ু দিল। শান্ত সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তার বিছানা ঠিক করে বই নিয়ে বসলো। মনোযোগ দিয়ে পড়ছে সে। শান্ত পাশের দেয়ালে হেলান দিয়ে একটা সিগারেট শেষ দিয়ে আরেকটা মুখে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এই রোডে সব বাসা, সবগুলোর রং পানসে পানসে। মনে হয় কয়েক হাজার বছর পুরনো। আদিম যুগের এই গলিতে আগে কোনোদিনও আসেনি শান্ত। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9টা বেজে গেছে। আহানার পড়াশোনা যাচ্ছে না। শান্ত 3টা সিগারেট খেয়েছে এতক্ষণ ধরে। এবার আবারও জানালায় এসে দাঁড়ালো সে। আহানাকে রান্নাঘরে দেখা যাচ্ছে। সেখান থেকে একটা বাটি নিয়ে এসে খাটের উপর বসলো সে। আহানার হাতের বাটিতে কি আছে তা দেখে শান্তর মাথায় যেন বাজ পড়ল। আহানার হাতের বাটিটাতে শুধু ভাত, আর কিছুই নেই। ভাতগুলো পানিতে ডুবানো। আহানা সেটাই খুব তৃপ্তি করে খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে গলায় আটকে যায়, তখন টেবিল থেকে পানি নিয়ে খায় সে। আহানার মনে হলো জানালায় কেউ আছে। সে তাকাতেই শান্ত সরে গেল সাথে সাথে। আহানা দেখতে পেল না তাকে। আবারও খাওয়ায় মন দিল। শান্ত দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে আছে। এটা কি খাচ্ছে মেয়েটা? রোজ এটা খায় নাকি? না, রোজ কেন খাবে? এত টিউশনি করায় টাকা তো কম পায় না মনে হয়। আর আমি যতদূর জানি ও 3টে টিউশনি করায়। মিষ্টির মা 2000 টাকা দিবে, বাকিটা কত দেয়? আর মিষ্টিকে তো নতুন পড়াচ্ছে না, তার মানে নিশ্চয়ই আগে আরেকটা পড়াতো, সেটা ছেড়ে মিষ্টিকে পড়ায় এখন। মেবি কারণ আমি তো ওকে এই 3টা ছাড়া আর কোনো টিউশনি করতে দেখি না। টিউশনিতে বেশি গেলে 3000 করে দেয়, নয়তো 2000। আচ্ছা, মাসিক বেতন মোট মিলিয়ে 8000 ধরলাম। তাহলে এই খাবার খায় কেন? আমার বাসার বউ তো আরো ভালো খাবার খায়। শান্ত জ্যাকেট ঠিক করে আহানাদের বাসার উপরের তলায় গেল মালিকের বাসায়। দরজায় নক করতে তারেক রহমান এসে দরজা খুললেন। শান্তকে দেখে কিছু বুঝতেছেন না, তিনি জিজ্ঞাসা করলেন, কি চাই? শান্ত সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি কি আপনার বাসার একটা ইউনিট ভাড়া নিতে পারি? তারেক রহমান হেসে দিয়ে শান্তকে বলল ভিতরে আসতে। শান্ত ভেতরে গিয়ে সোফায় বসল। উনি বললেন, 3 তলায় একটা ইউনিট খালি আছে। তা কত ভাড়া আঙ্কেল? তুমি কি একা থাকবে নাকি আরো কেউ আছে? শান্তর মনে পড়লো আহানার রুমে 3টা খাট দেখেছিল, তার মানে সেখানে 3 জন থাকে। আঙ্কেল, আমি আর আমার 2টা ফ্রেন্ড থাকবো। তাহলে জনপ্রতি 4000 করে দিতে হবে। ও, 8000 থেকে 4000 গেলে আর 4000 থাকে। কদিন আগে এলিনা 1000 টাকা মেরে দিয়েছে আহানার। তাহলে থাকে কত? 3000। ভার্সিটির ফিস, ফার্স্ট ইয়ারে 3000, আর আমাদের। না, কিছু বলিনি। কি বলবো আর, কিন্তু আমার বাসার নিচতলায় 1 মেয়ে থাকে, সাথে আরো 2টো মেয়েও থাকে। সে মেয়েটা 2 মাসের বেতন এখনো ঠিক মতো দিতে পারছে না। সবসময় বকেয়াটা জমা দেয়। কি নাম তার? আহানা। ও, কত মাসের টাকা দেয়নি? গত মাস বাদে পুরনো 2 মাসের দেওনি। কাল 6000 দিলে বলল বাকি 2000 পরে দিব। এখনো আগের মাসেরটা বাকি। মোট মিলিয়ে এখনো 6000 টাকা পাই আমি তার থেকে। আপনার বিকাশ আছে? হ্যাঁ আছে তো, কেন?
আহানার রিলেটিভ হয়ে আমি জানতে এসেছিলাম আপনার বাসায় কেমন আছে। জানা হয়ে গেছে। আমি আপনাকে 6,000 টাকা বিকাশ করে দিব, নিয়ে আসবেন কেমন? আর ওর থেকে টাকা চাইবেন না। এখন থেকে প্রতি মাসে আমি আপনাকে 4,000 টাকা বিকাশ করব। ও জিজ্ঞেস করলে বলবেন ওর আত্মীয় দিয়েছে। নাম জানতে চাইলে বলবেন রফিকুর রহিম। কিন্তু তোমার নাম তো শারিয়ার শান্ত। যেটা বলেছি সেটা বলবেন। এর জন্য আপনাকে আমি বিকাশের টাকা ওঠানোর বাড়তি ফিসও দেব। কিরকম? 2,000, 3,000, 4,000 টাকা। আচ্ছা ঠিক আছে। শান্ত সানগ্লাস পরে একটা ভাব নিয়ে চলে যেতে নিতেই উনি বললেন চা খেয়ে যেতে। শান্ত পিছনে ফিরে বলল, আজ আহানাকে রাতে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেমন? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। শান্ত বের হয়ে যাওয়ার সময় আহানার রুমে জানালা এসে আবারও দাঁড়ালো। আহানা জামা পরে চুল আঁচড়াচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্যে। শান্ত মুখটা গম্ভীর করে চলে আসলো সেখান থেকে। বাইক আনেনি সাথে করে, একটা রিক্সা নিয়ে উঠলো সে। এই মেয়েটার জীবন এমন কেন? আমি তো জানতামই না এসব। কিভাবে জানবো? কাউকে বুঝতেই দেয় না এই মেয়েটা। আহানা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। হঠাৎ পেছন থেকে তারেক রহমান ডাক দিলেন, জি আঙ্কেল বলুন। মা, আজ আমাদের বাসায় দাওয়াত তোমার, রাতে এসে ডিনার করে যাও। আহানা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কাশ দিয়ে বলল, কি আমি? হ্যাঁ মা, আসিও ভাবলাম একা একা কি বা খাও, আজ আমাদের সাথে এসে একটু খেয়ে যেও। তোমার আন্টিও এতদিন ধরে কত বলছিল তোমাকে ডাকতে। আসিও কেমন? আমি তো যাচ্ছি বাজার করতে, টাটকা ইলিশ মাছ আর মুরগি আনতে। কথাগুলো বলে দাঁতকে লিয়ে চলে গেলেন তিনি। আহানা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার হলোটা কি? কাল মুখের উপর দরজা দিয়ে চলে গেছিল আর আজ আমাকে দাওয়াত দিচ্ছে। আজব তো। আহানা ভার্সিটিতে ঢুকতেই দেখলো তাদের ক্লাসে শশী ম্যাম। ম্যাম আসবো? আসো। শোনো সবাই, আমি একটা নোটিশ পড়ে শোনাতে এসেছি। নতুনদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এত প্রবলেম ছিল এতদিন, আমরা নবীনবরণের অনুষ্ঠানের দিকে খেয়ালই দেই নাই। এই বছর তাই দেরি হয়ে গেল। নতুন যারা আছে তাদেরকে সিনিয়ররা মিলে বরণ করবে। সব ডিরেকশনের দায়িত্ব তাদের। সবাই সময় মতো আসবে। অনুষ্ঠান হবে 5 তারিখে। বুঝেছো সবাই? জি ম্যাম। আহানাদের ক্লাসের সব মেয়ে ঠিক করলো সেদিন হালকা বেগুনি রঙের শাড়ি পরে আসবে। শান্ত ড্রেস কোড লিখে কাগজ তমালের হাতে দিতে গিয়ে থেমে গেল। তারপর বলল, না থাক, আমি যাচ্ছি। আমি সব ক্লাসের ড্রেস কোড বুঝিয়ে দিয়ে আসবো। আহানাদের ক্লাসে এসে শান্ত নিচের দিকে তাকিয়ে থেকে মাথা তুলে বরাবর আহানার দিকে তাকালো। আহানা রূপার সাথে কথা বলছে আর হাসছে। আহানার রূপা বাদে সবাই শান্তর দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। ইস, এই ছেলেটা এত সুদর্শন কেন? তার উপর একদিন এক এক রঙের জ্যাকেট পরে আসে। লাল, সবুজ, খয়েরি, কালো, হলুদ, বেগুনি, নীল সব জ্যাকেটের কালেকশন মনে হয় ওর কাছেই আছে। যা মানায় না। মেয়েরা রীতিমতো লজ্জায় লাল টমেটো হয়ে আছে। আহানা চমকে সামনে তাকালো। শান্ত আহানার দিকে তাকিয়ে ভ্রু কুচকে কথা বলা শুরু করলো। বিভিন্ন ইয়ারের ড্রেস কোড বিভিন্ন রঙের। ফার্স্ট ইয়ারের সব মেয়েরা গাঢ় নীল রঙের শাড়ি, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে আসবে। ওকে? সবাই বলল ওকে। এই ছেলেটা আমার দিকে এমন করে তাকায় থাকে কেন? ওই তোর নীল শাড়ি আছে তো? হাসাইলি, যার 2টা জামা তার আবার নীল শাড়ি থাকবে। আমার তো নীল শাড়ি একটাই, না হলে তোকে একটা দিতাম। আমি বরং আমার নীল জামাটা পরে আসবো, তাহলেই হবে। সেটা ঠিক আছে। আহানা রূপার সাথে ঘাসের উপর বসে পানির বোতল হাতে নিল খাওয়ার জন্য। হঠাৎ তমাল এসে রূপাকে আর ওকে 2টা প্যাকেট কি যেন দিয়ে চলে গেল। কিরে আহানা, এটা কি? রূপা নওশাদের দিকে তাকিয়ে ইশারা করে জানতে চাইলো এটা কি। নওশাদ শান্তর দিকে ইশারা করে দেখালো। এগুলো কে দিছে রূপা? ভেতরে দেখি পেস্টি, 2 পিস করে। শান্ত ভাই মনে হয় খাওয়াচ্ছে সবাইকে। কিন্তু কেন? আমি কি জানি, খুশির ঠালাই আর কি। আচ্ছা, এটা কি কাল সকাল পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে না রাখলেও? কেন বলতো? এমনি বল না। হ্যাঁ থাকবে তো মনে হয়। আহানা মনে মনে খুশি হলো। সে 1 পিস কাল সকালের জন্য রেখে দিবে। সেটা খেলে আর ভাত খেতে হবে না। আহানা 1 পিস নিয়ে মুখে দিয়ে তো চোখ কপালে তুলে ফেললো। এটা কি রে, এত মজা? ওমা, তুই জানিস না এটা কি?
পেস্ট্রি আর কি। কি দিয়ে বানাই? দাম কত? এক পিস 55 বা 60 টাকা। কেকও বলা যায়। আহানা কেকও চিনল না, জীবনে কেক খায়নি, সে চিনবে কি করে? তার মানে শান্ত এত টাকা খরচ করে সবাইকে খাওয়াচ্ছে। শান্ত মনে মনে খুব খুশি হলো আহানার খাওয়া দেখে। সে এতদিনে এটা বুঝেছে যে আহানা ব্রেক টাইমে পানি ছাড়া আর কিছু খায় না। তাই সে স্পেশালি আহানার জন্য পেস্ট্রি অর্ডার করেছে। শুধু আহানাকে দিলে নওশাদ, সূর্য আর রিয়াজ গিলে খাবে ওকে, তাই রূপা ও আরও কয়েকজনের জন্য কিনেছে আহানা। বাকি পিসটা প্যাকেট সহ তার ব্যাগে ঢুকিয়ে নিল। রূপা তার 2 পিসই খেয়ে ফেলেছে। ততক্ষণে ছুটি হয়ে গিয়েছে। আহানা আজ আর কৃষ্ণচূড়া গাছটার নিচে যায়নি, অন্য রোড দিয়ে যাচ্ছে। বারবার পেছনে ফিরে তাকাচ্ছে সে। হঠাৎই সামনে শান্ত বাইক নিয়ে এসে থামলো। আহানা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। আজ ওই গাছটার নিচে রোড দিয়ে আসনে কেন? এমনি আমার ইচ্ছা। নীল শাড়ি আছে তো তোমার? আপনি জেনে কি করবেন? শোনো, যদি অন্য রং পরেছ তো ভার্সিটি থেকে বের করে দেবো তোমাকে। আপনাকে ভয় পায় নাকি আমি? আহানা পাশ কেটে চলে যেতে নিতে শান্ত আহানার হাত টেনে আবারও আগের জায়গায় নিয়ে আনলো। হাত ছাড়ুন। আগে বলো, শাড়ি আছে তো? না নেই, জামা আছে নীল, সেটা পরে আসবো আমি। শান্ত আহানার হাত ছেড়ে দিল। যাও এবার। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত একটা শপিং মলে আসলো। শাড়ির দোকানে ঢুকতেই নওশাদ আর রূপাকে দেখে আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। আরে এরা এখন কি করে? উফ, এখন নওশাদ আমাকে দেখলে 100টা প্রশ্ন করবে। শিট। শান্ত পকেট থেকে মাস্ক নিয়ে দোকানের এক কোণে চলে গেল। স্যার, আপনার কিছু লাগবে? নীল ছেড়ে দেখান, গাঢ় নীল। এটা বলে তার খয়েরি চুলগুলো টেনে চোখের সামনে নিয়ে আনলো যাতে নওশাদ চিনতে না পারে। দোকানদার অনেকগুলো শাড়ি দেখাচ্ছে শান্তকে। শান্ত একটা শাড়ি দেখে মুগ্ধ হয়ে গেল। সেটা ধরতে যেতেই রূপা ছো মেরে নিয়ে বলল, এটা আমি নেব নওশাদ, আমাকে কিনে দাও। শান্ত এক টান দিয়ে শাড়িটা নিয়ে হেঁটে চলে গেল। নওশাদ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, বাঁচলাম না, আজকে তো পকেটে টাকা নাই, রূপা আমাকে ফকির করে ছাড়বে। কি গো, তুমি লোকটাকে আটকালে না কেন? আমার পছন্দ করা শাড়িটা নিয়ে চলে গেল। যাও নিয়ে আসো। আরে বাদ দাও, আরেকটা দেখো, ওটা তো মনে হয় উনি কিনে ফেলছেন। রূপা মুখ ফুলিয়ে অন্য শাড়ি দেখতে লাগলো। শান্ত শাড়িটা কিনে চলে যেতে নিতে আবার কি মনে করে একটা চুড়ির দোকানে গেল। নীল চুড়ি কিনলো, সাথে নীল গলার আর কানের সেটও নিল। হালকা হেসে এক প্যাকেট করলো সবগুলো মিলিয়ে। বাইক নিয়ে বসে আছে সে কখন থেকে। আহানাকে বাসায় আসতে দেখলে গিয়ে প্যাকেটটা রেখে আসবে সে। আহানা 6:30টার দিকে বাসায় ফিরল। বাসায় ঢুকে জানালা খুলে দিয়ে উঠানে গেল সকালের ধোয়া জামাটা আনতে। শান্ত চুপি চুপি জানালার সামনে গিয়ে প্যাকেটটা মুড়িয়ে জানালার গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে এক দৌড়ে পালালো। আহানা জামাটা এনে গুছিয়ে আলমারিতে রেখে রান্নাঘরে যাওয়া ধরতেই তার চোখ গেল জানালার পাশে থাকা একটা চকচকে হলুদ প্যাকেটের দিকে। এদিক ওদিক তাকালো সে। মিম আপু নেই, কণিকা আপু নেই, তাহলে এটা কে দিল? তাও আমার বিছানার উপর। যখন বাসায় ঢুকলাম তখন তো এটা ছিল না। আহানা দেরি না করে প্যাকেটটা খুলল। ওমা, একটা নীল শাড়ি, চুড়ি আর গলার কানের দুলের সেট। আহানা অবাক হয়ে এগুলো হাতে নিয়ে বসে আছে। একটা চিঠিও আছে দেখছি, সেটাতে লেখা, প্রিয় আহানা, আমি তোর ভোলার মধ্য চৌরাস্তার 4th গলির 5ম বাড়ির 6ষ্ঠ তলার খালাম্মা। তোর জন্য একটা উপহার পাঠাইলাম, পড়িস কেমন? ভালো থাইস। আমার খালা কোথা থেকে আসলো? আমি তো আমার বাবা মায়ের নামই জানি না, খালা আসলো কই থেকে? আর আমার বাসায় চিনল কি করে? চিনলেও দেখা করলো না কেন? যাই হোক, এত সব ভেবে কাজ নেই। আহানা চট করে এই শাড়িটা পরে ফেললো। কি সুন্দর পছন্দ আমার পাতানো খালার। আহানা সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিল শাড়িটা। আশ্রমের মায়ের শাড়িটার সাথে পেটিকোটটা আছে, কিন্তু সেটার ব্লাউজ তো লাল, নীল শাড়ির সাথে তো মিলবে না। আমি এখন ব্লাউজ কই পাবো? দেখি রূপাকে একটা ফোন করি। হ্যাঁ আহানা বল। তোর কাছে 2টা নীল ব্লাউজ হবে? আমাকে একটা দিতে। হ্যাঁ হবে। আচ্ছা কাল আনবো। তুই না বললি তোর নীল শাড়ি নেই? ছিল না, আমার কোন খালা যেন পাঠিয়েছে। ও আচ্ছা। আলমারি থেকে আবারও প্যাকেটটা নিয়ে আহানা বসে বসে শাড়িটাই দেখছে। কি সুন্দর! শাড়ির সাথে একটা কাগজ ঝুলছে, দামের মনে হয়। আহানা এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে দেখতে চোখ কপালে উঠে গেল তার। 3000 টাকা! আল্লাহ, এত দাম দিয়ে আমাকে শাড়ি না দিয়ে টাকাগুলো আমাকে দিলে আমি অনেক খুশি হতাম। আহানা শাড়িটা আবারও আলমারিতে রেখে দিয়ে তারেক রহমানের বাসায় গেল। ওনার স্ত্রী খুব আদর করলেন, অথচ এতদিন এক গ্লাস পানিও খাওয়ায়নি। আর আজ এত আদর,
মুরগি ইলিশ দিয়ে 100টা আইটেম করেছে। মুরগি মনে হয় 2টা এনেছে। মুরগির কোরমা, মুরগির ভুনা, লেগ পিস 2টা আহানার পাতে দিয়েছেন তিনি। আহানা রীতিমতো অবাক হচ্ছে আর খেয়ে যাচ্ছে। প্রতিদিন সাদা ভাত আর নুন খেতে খেতে এখন এই খাবার খেতে আহানার কেমন যেন লাগছে। খাওয়া শেষে নিজের রুমে এসে শুয়ে পড়ল সে। পরের দিন মিষ্টিদের বাসায় গিয়ে লিফটের ভেতরের বাটনে 5-এ টিপ দিয়ে পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল আহানা। পাশে শান্ত দাঁড়িয়ে গেমস খেলছে। আহানা বুকে থুতু দিয়ে নিজেকে ঠিক করে রেগে বলল, কি এমন চোরের মতন দাঁড়িয়ে আছেন কেন? আমি তো খেয়ালই করি নাই আপনাকে, আর একটুর জন্য স্ট্রোক করতাম। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বলল, তুমি তো আমাকে জীবনও খেয়াল করো না। নিচের দিকে তাকিয়ে লিফটে ঢুকলে কি করে লিফটের ভেতরে মানুষ দেখবা? আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে গেল। লিফট থেকে নামতে গিয়ে দুজনার মাথায় বাড়ি খেলো দুম করে। ইস, তুমি ঠিক করে হাঁটতেও জানো না? আপনি জানেন বুঝি? স্টুপিড। আহানা চলে গেল। ও মা, আমি স্টুপিড? তুমি তাহলে বেয়াদব। আহানা মাথা ঘুষতে ঘুষতে মিষ্টির পাশে গিয়ে বসলো। কি হলো পিস? আপনি ওই আসলে বাড়ি খাইছিলাম কারো সাথে? তাহলে জলদি গিয়ে তার মাথার সাথে আরেকটা বাড়ি দিয়ে আসো, তাহলে তোমার শিং উঠবে। আরে না, ওগুলো মিথ্যা কথা। না, সত্যি বলতেছি। আমি পরশু আমার সাথে আমার ক্লাসমেট সিয়ামের সাথে ধাক্কা লেগেছিল। এখন দেখো আমার মাথার এই পাশে ফুলে গেছে, শিং উঠেছে। আহানা হেসে দিয়ে বলল, আরে এসব কিচ্ছু না। তাই নাকি মিষ্টি? তাহলে তো আরেকটা বাড়ি দিতে হয়। আহানা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে আছে। আমিও তো মিসকে সেটাই বলতেছি, মিস বিশ্বাস করে না। করবে করবে, যখন শিং উঠবে তখন বিশ্বাস করবে। যান এখান থেকে। তোমার বাসা এটা? আমার মিষ্টির বাসা এটা। শান্ত গিয়ে সোফায় বসে পড়ল। আহানা গাল ফুলিয়ে মিষ্টিকে 1 ঘন্টা ধরে পড়ালো। পুরোটা সময় শান্ত মিষ্টির পাশে বসে নিউজ পেপার পড়েছে। আহানা মিষ্টিদের বাসা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটতে শান্ত আহানার হাতের কবজি ধরে এক টান দিয়ে কাছে নিয়ে আসলো। আহানা ভয় পেয়ে গেল কিছুটা। ফাঁকা করিডোর, ভোরবেলা যেমনটা থাকে আর কি। শান্তর ঠোঁটের কোণে হাসি উজ্জ্বল হয়ে আছে। আহানার আত্মা কাঁপছে, হাত মুচড়াচ্ছে সে। শান্ত মাথা এগিয়ে এনে আহানার মাথা এক বাড়ি দিয়ে হেসে আহানার হাত ছেড়ে দিল। যাও, তোমার জন্য তো আর আমি শিং নিয়ে হাঁটাচলা করতে পারি না। পরে আমার বিয়ে হবে না, যা এখন। শান্ত আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল। আহানা হাঁ করে দাঁড়িয়ে আছে, কি বলবে কি করবে কিছুই বুঝতেছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। শান্ত দাঁড়িয়েই আছে, তাকাচ্ছে না আহানার দিকে। আহানা শান্তর দিকে তাকিয়ে পেছনে ফিরতেই শান্ত এবার তাকালো। আহানা চলে যাচ্ছে, শান্ত মুচকি হাসছে ওর দিকে তাকিয়ে। বুয়া সকলের জন্য বুটের ডালের ভাজি, ডিম, চিকেন মশলা, রুটি বানিয়েছে শান্ত। সেগুলার দিকে তাকিয়ে বসে আছে। আহানা তো এখন মনে হয় শুধু ভাত খাচ্ছে। বুয়া, হ্যাঁ বাবা বলেন। আমাকে পান্তা ভাত দিন তো। কি? কিন্তু কেন? কি করবেন? খাবো, কি করবো আর। না বাবা, এসব কি মজা হয়নি? অন্য কিছু বানাই দেই? না, আমি পান্তা ভাত খাবো। বুয়া শান্ত জোরাজোরিতে পান্তা ভাত এক বাটি এনে শান্তর সামনে রাখলো। একটু নুন ছিটিয়ে দিল। শান্ত আগ্রহের সাথে এক লোকমা মুখে দেওয়ার গিলার সাধ্য হয়নি তার। কেশে অনেক কষ্টে গিলল, তারপর চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। আহানার খাওয়াটা স্পষ্ট ফিল করছে সে। সে তো খুব মজা করে খাচ্ছিল, তাহলে আমার কাছে এটা বিষ মনে হচ্ছে কেন? বুয়া, তুমি কি খাবার খাও? হ বাবা, ভাত রয়ে গেলে তো আমি বাসায় লয়ে যাই, তারপর আমি আমার মাইয়া আমার পোলা মিলে খাই। শান্তর চোখে পানি এসে গেল। মানুষ কত ফাইট করে এই দুনিয়ায়, প্রতিটা দিন কাটায়, আর আমার উপর থেকে এসব দেখতেও পায় না, দেখার চেষ্টাও করে না। আমাদের খাবারের 10 ভাগের 1 ভাগ তাদের দিলে তারা সুখে থাকতে পারত। বাবা কি হলো, খাবেন না? আমি যা বানাইছি তা অন্তত খান। না, আমার খিদে নেই, 1 কাপ রং চা পাঠাও। রং চা? বাবা আপনার শরীর ভালো তো? সর্দি হয়েছে? কেন, সর্দি হলে কি রং চা খায়? না বাবা, আমরা তো সর্দি হলে খাই, তাই বললাম। কফি আছে তো, সেটা বানাই। না, আমি রং চা খাবো। কি শান্ত, মদ কি বেশি খেয়েছিস নাকি? কি হয়েছে তোর? এসব কি উল্টোপাল্টা খাচ্ছিস? না, এমনি রিয়াজ, মন চাইলেও দেশের গরিব মানুষদের খাবার টেস্ট করা দরকার। ভাই, এসব টেস্ট করতে গিয়ে খুব খারাপ লাগে, কষ্ট হয় তোদের জন্য। শান্ত হুম বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্যটা নিচে নামছে, পুরো বারান্দা জুড়ে রোদ
শান্ত সিগারেট নিয়ে বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধরিয়ে মুখ দিয়ে ধোয়া আকাশের দিকে ছাড়ছে সে। এই অনুভূতিটা একটা শান্তি যোগায়। আচ্ছা, আহানার কি শাড়িটা পছন্দ হয়েছে? আমি শাড়ি কিনতে পারি, মা বলতো। তার মানে আহানার নিশ্চয়ই সেটা পছন্দ হয়েছে। মা সবসময় কোনো রিলেটিভকে শাড়ি গিফট করার হলে আমাকে নিয়ে যেত। আমি বেছে বেছে আনকমনটা খুঁজে দিতাম। বাবা, তোমার চা। শান্ত সিগারেটটা ফেলে দিয়ে চায়ের কাপটা নিয়ে আবারও তড়িঘড়ি করে নিচে তাকালো। সিগারেটটা ফাঁকা রোডের উপর পড়েছে। ওই দিনের কথা মনে এসে গেল, যেদিন সে আহানার সামনে সিগারেট ফেলেছিল। চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। জীবনে রং চা খেয়েছে কিনা মনে নেই। এত খেয়েছি মা থাকতে, আজ আবার খেলাম। এত বাজে স্বাদ। আর আহানা বলল কফির চেয়ে রং চা ভালো। ওর পছন্দ আর আমার পছন্দের সাথে আকাশ পাতাল তফাৎ। নওশাদ বাবা, শান্ত বাবার যেন কি হয়েছে? সকালে এত কিছু বানালাম, সেগুলো রেখে পান্তা ভাত খেয়েছে, এখন আবার কফি রেখে রং চা খাচ্ছে। ও রং চা চাইলো আর তুমিও দিয়ে দিলে, তাই না? তুমি জানো না ওর ওই সময় কফি না খেলে সারাদিন শরীর খারাপ থাকে, মাথার ব্যথার জন্য হাঁটতেও পারে না। আমি কি করবো? আমাকে ধমক দিয়া কইলো রং চা খাবে। কাল আমাকে নওশাদ একটা শাড়িও কিনে দেয়নি, ওকে নিয়ে গেছিলাম শাড়ি কিনতে। হয়তো হাতে টাকা ছিল না। নে রাখ ব্লাউজ। কাল তাড়াতাড়ি আসিস কেমন? তাড়াতাড়ি আসলে ফুলের শুভেচ্ছা পাওয়া যাবে। মানে? ফুল আমাদের গায়ে ছুঁড়ে মেরে ওয়েলকাম জানাবে আর কি। আহানা রূপার কথা শুনে ফিক করে হেসে দিল। দুম। উফ শান্ত, তোরে কে কইছিল বলতো রং চা খাইতে? কফি বাদ দিয়ে এখন মাথা ব্যথার শোধ আমার উপর দিয়ে তুলতেছস, তাই না? এত জোরে কেউ ঘুষি মারে? যা বাসায় ফিরে গিয়ে রেস্ট নে আর কড়া করে কফি বানাই খা যা। শান্ত অপেক্ষা করছে ছুটি হলে যাবে, আহানাকে একটু জ্বালিয়ে তারপর যাবে। আহানা ভাবলো, কাল ওই রোড দিয়ে যাওয়ায় ধরে ফেলেছিল আমাকে। আজ কৃষ্ণচূড়া গাছটা নিচ দিয়ে যাব, তাহলে কোলায় যাবে, বুঝতে পারবেন আমি কোন রোড দিয়ে যাব। আহানা কৃষ্ণচূড়া ফুল গাছটার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। দাঁড়াও। আহানা চোখ বন্ধ করে নিজেকে বেকুব বলতে বলতে পিছনে তাকালো। আপনি? কি? কিছু না, যাও। আহানা মাথা ঝাঁকিয়ে জোরে হেঁটে চলে গেল। কিছু দূর গিয়ে থেমে গেল। শান্তর চোখ মুখ এমন লাগছিল কেন? আহানা আবারও ফিরে এসে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে মাথার চুল টানছে চোখ বন্ধ করে। আহানা একটু এগিয়ে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি হয়েছে আপনার? শান্ত চমকে মাথা তুলে তাকালো আহানার দিকে। তুমি যাওনি এখনো? না মানে আপনাকে এমন লাগতেছে কেন? কি হয়েছে? শান্ত মাথার চুল টেনে ঠিক করে বলল, মাথা ধরেছে, সকালে কফি খায়নি। কফি না খেলে আমার শরীর খারাপ করে। বাসায় চলে যান। হ্যাঁ। শান্ত বাইকে উঠে নিচের দিকে তাকিয়ে রইল। শরীরে মনে হয় কোনো শক্তি নেই। আহানা দেখলেও শান্ত জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহানা তার ব্যাগটা গাছের শেকড়ের উপর রেখে শান্তকে বলল 20টা টাকা দিতে। শান্ত মাথার চুল জোরে টানতে টানতে পকেট থেকে মানিব্যাগ নিয়ে পুরো মানিব্যাগটা আহানার হাতে ধরিয়ে দিল। আহানা 20 টাকা নিয়ে মানিব্যাগটা শান্তর হাতে দিয়ে চলে গেল। শান্ত আহানার চলে যাওয়ার দিকে তাকিয়ে গাছের শেকড়ের দিকে তাকালো। ব্যাগ রেখে গেছে, তার মানে আবার আসবে। আহানা এক কাপ কফি নিয়ে এসে শান্তর হাতে দিল। শান্ত খুশি হয়ে সাথে সাথে পাগলের মতো গরম গরম কফি খেয়ে নিল। থ্যাঙ্কস। ওয়েলকাম। আহানা ব্যাগটা নিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল দাঁড়াতে। কি? বাইকে ওঠো, আমি তোমাকে দিয়ে আসি। আহানা ঢোক গিলে চোখ নামিয়ে বলল, না ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি চলে গেল সে ওখান থেকে। বুকের ভেতরটা কেঁপেই যাচ্ছে তার। শান্ত মুচকি এসে হাতটা বাড়িয়ে ধরলো সামনে। কতগুলো ফুল পড়ে ভরে গেছে তার হাত। গাছটা মনে হয় আহানার মতো শান্তকেও চিনে গেছে, তাই তো হাত বাড়াতে এত ফুল এসে ভরে গেল। পিউদের বাসা থেকে বেরিয়ে এবার যাবে আকাশদের বাসায়, কিন্তু এ কি, সেই ছেলেগুলো এখানেও রিক্সা এনে হাজির করেছে। ওরা জানে কি করে আমি এখানেই প্রাইভেট পড়াই? আহানা বাধ্য হয়ে রিক্সায় উঠল। রিক্সা আকাশদের বাসার সামনে এসে থামলো। আহানা আকাশকে পড়িয়ে বের হতে আবারও দেখলো সেই রিক্সা দাঁড়িয়ে আছে, সাথে ছেলেগুলো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? আহানা চোখ বড় করে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভাবি? কার? কিসের? ছেলেটা কাশ দিয়ে বলল, কিছু না, যান বাসায় যান, আল্লাহ হাফেজ। ছেলেগুলো নিমিষে উধাও হয়ে গেল সেখান থেকে। আহানা ভাবতে ভাবতে রিক্সায় উঠলো, কিছু তো গড়বড় আছে। বাসায় ফিরে ভাত বসিয়ে বই নিয়ে পড়ছে আহানা। শান্তর কথা মনে পড়ে গেল। মানুষ ওষুধ না খেলে অসুস্থ হয়ে যায়, আর ছেলেটা কফি না খেলে অসুস্থ হয়ে যায়। আজব ব্যাপার।
কয়েক মাস আগে আহানা বাসার সামনে উঠানটায় মরিচের বিচি ফেলেছিল। সেখানে গাছ উঠেছে 3টা। সেই গাছ 3টার মধ্যে একটাতে মরিচ ধরেছে অনেকগুলো। আজকে উঠানে সেই মরিচ গাছটার থেকে আহানা একটা মরিচ এনে ভাত নিয়ে খেতে বসলো। তার হাতে করা গাছের মরিচ স্বাদই আলাদা। ঝাল নেই কিন্তু ঝাঁজ আছে। খাওয়া শেষে সব গুছিয়ে শুয়ে পড়ল সে। পরের দিন সকাল সকাল আবারও বের হলো মিষ্টিকে পড়াতে। শান্ত বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। আহানাকে দেখে কফিটা তাড়াতাড়ি শেষ করলো। আহানা মিষ্টিদের বাসায় ঢোকার সময় শান্তর বাসার দিকে তাকিয়ে দেখলো সে দরজার বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তাও ওর দিকে তাকিয়ে। ডাহা মিঠা, এটা আমি জানি, ফোনে কথা বলার অভিনয় করতেছে। আহানা কিছু না বলে চুপচাপ ভেতরে চলে গেল। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতে আবারও শান্ত সামনে এসে দাঁড়িয়ে গেল। আপনার শরীর কেমন আছে? ভালো। আচ্ছা। আহানা কি বলবে আর ভেবে না পেয়ে আরেকদিকে ফিরে চলে গেল। শান্ত আর কিছু বলল না। আহানার সামনে আসলেই মুখ দিয়ে কোনো কথা বের হয় না তার। নওশাদ, সূর্য, রিয়াজ আর শান্ত হলুদ পাঞ্জাবি পরেছে। হলো স্কোয়াড। রোডে 4 জনা বের হতেই সবাই হাঁ করে চেয়ে রইল। নওশাদের বাইকে রিয়াজ উঠেছে আর শান্তর বাইকে সূর্য। 4 জনে ভার্সিটিতে এসে কাজে লেগে গেল। আহানা শাড়ির কুচি ঠিক করছে। রূপায়ের মাঝে 24 বার ফোন করেছে তাড়াতাড়ি আসতে, নাহলে ফুলের শুভেচ্ছা পাবে না। আহানা তাড়াতাড়ি করে কুচি ঠিক করে চুল ছেড়ে দৌড় দিল। না কোনো মেকআপ, না কোনো স্টাইল। সাদামাটা একটা মেয়ে, গায়ে নীল শাড়ি জড়িয়ে রোড দিয়ে হেঁটে যাচ্ছে। আহামরি লাগছে না, তাও রোডের সবাই ওর দিকেই চেয়ে আছে। কারণ ঢাকায় এই বেশে কোনো মেয়েকে তেমন দেখা যায় না। শাড়ি পরলে অন্তত লিপস্টিক হলেও ঠোঁটে থাকে তাদের। কিন্তু আহানা সেরকম কোনো সাজিয়ে দেয়নি, তাই সবাই কিছুটা অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো যেন ঝিকমিক করছে। আহানার কানের দুল, গলার সেটটাই ভারী মানিয়েছে তাকে। একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিল আহানা। একটু দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল গ্লাসে। একটু লিপস্টিক হলে কতই না ভালো লাগতো। মুখটা কালো করে আবারও হাঁটা ধরলো সে। দে শান্ত, ঝুড়িটা আমাকে দে। তুই ফুলগুলো নিয়ে দাঁড়িয়ে থাক, আমি ওকে বললে ঝুড়ি সব ফুল ঠেলে দেবে। কিন্তু কার উপর? আরে প্রিন্সিপাল স্যারের উপর। আর কার? তোর রূপার। যা, কি বলিস এগুলো? শান্ত নওশাদকে ঝুড়িটা দিয়ে ভার্সিটির গেটের দিকে গেল। আহানা আসছে। শান্ত এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাতেই চোখ আটকে গেল তার। আহানা হেঁটে আসছে দূর থেকে, তাকে দেখা যাচ্ছে। গায়ে তার দেওয়া নীল শাড়িটা খোলা চুল, আর কিছু না, কোনো সাজ না। তাও শান্ত হাঁ করে চেয়ে আছে তার দিকে। ওয়াও। হ্যাঁ, কি? ও কি? ওকে কি বলতেছিস শুনি না তো। ওকে বললি? আহানা শান্তর দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। নওশাদ ভাবলো প্রিন্সিপাল স্যার আসছে। সে ফুলের ঝুড়ির সব ফুল আহানার গায়ে ঢেলে দিল। আহানা থেমে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে উপরের দিকে তাকালো। ফুল পড়েই যাচ্ছে, থামাথামি নাই। এক ঝুড়ির ফুলের পাপড়ি তো কম না। শান্ত আহানার দিকে তাকিয়ে রোবট হয়ে গেছে। নওশাদ চোখ ডলে দেখলো এটা আহানা। ইস শান্ত, এটা তোর প্রিন্সিপাল? বেয়াদ্দব, এক ঝুড়ি ফুল নষ্ট করলি। শান্তর হুঁশ আসলো। এবার এগিয়ে এসে বলল, আমি কি বলছিলাম? তুই ঢেলেছিস কেন? তুই ও বলে কি যেন বলছিলি, আমি তো ভাবলাম ওকে বলছিস। তোর মাথা। আরে সব ফুল তোমরা নষ্ট করলা? নওশাদ, আমার গায়ে দেওয়ার জন্য কোনো ফুল রাখলে না তুমি? না বেবি, কে বললো? নওশাদ উপর থেকে নেমে আহানার সামনে থেকে ফুল কুড়িয়ে রূপার গায়ে মারল। থ্যাংক ইউ। 1 মিনিট আহানা, এই শাড়িটা তো আমি কাল মার্কেটে পছন্দ করেছিলাম। তোর খালা এটা পেল কই? জানি না তো। যাই হোক, এরকম হয়ে এসেছিস কেন? একটু লিপস্টিকও দাস নেই, মরা মরা লাগতেছে। এদিকে আয়। রূপা আহানার হাত ধরে নিয়ে গেল। শান্ত এখনো ওর দিকে তাকিয়ে আছে। নওশাদ ঝুড়িটার হাতে ধরিয়ে দিয়ে বলল আরেক ঝুড়ি ফুল আনতে। শান্ত ঝুড়িটা নিয়ে নওশাদকে বকতে বকতে চলে গেল। রূপা খুব সুন্দর করে আহানার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে। ব্যাস, এবার তোকে খুব সুন্দর লাগছে। শান্ত দোকানদারকে ফুলের ঝুড়ি দিয়ে বলল ফুলের পাপড়ি ভর্তি করে দিতে। পাশে তাকিয়ে দেখলো একটা ছোট্ট মেয়ে হাতে টিপ নিয়ে বিক্রি করছে। শান্ত মুচকি এসে এক পাতা নীল টিপ কিনে নিল তার থেকে। টিপ পকেটে ঢুকিয়ে আবারও ভার্সিটিতে ফিরে গেল ঝুড়ি হাতে নিয়ে। আহানা আর রূপা ক্যাম্পাসে দাঁড়িয়ে ভার্সিটির ডেকোরেশন দেখছে। শান্ত দূরে দাঁড়িয়ে আহানাকে দেখে যাচ্ছে। কি রে ভাই, তুই তো কামচোর হলি কবে থেকে? স্টেজটা ঠিক করা দায়িত্ব তোর ছিল না? এরকম ড্যাব ড্যাব করে ওইদিকে কি দেখতাছস তুই? নওশাদ পিছনে ফিরতে যেতে শান্ত ওরে ঘুরিয়ে নিয়ে গেল। চল স্টেজ ঠিক করে। আহানা, তুই বাইরে থাক, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ঠিক আছে। আহানা কি যেন ভেবে কৃষ্ণচূড়া গাছটার নিচে গেল। কয়েকটা ফুল নিয়ে কানে গুজল। লেকের কাছে গিয়ে পানিতে উকি দিয়ে নিজেকে দেখে হাসলো সে। হঠাৎ পানিতে শান্তর প্রতিচ্ছবি দেখতে পেল। ভয়ে পেয়ে পিছনে ফিরে উঠে দাঁড়িয়ে পড়ল আহানা।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।